কখনো কি আপনার এমন মনে হয়েছে যে আপনি পানির নিচে চিৎকার করছেন কিন্তু কেউ আপনার আওয়াজ শুনতে পাচ্ছে না? আপনি হাত পা ছুটছেন, প্রাণপণ চেষ্টা করছেন ভেসে ওঠার, কিন্তু কোনো এক অদৃশ্য ভার আপনাকে বারবার নিচের দিকে টেনে নামাচ্ছে। আপনার চারপাশের সবাই যেন কত দ্রুত এগিয়ে যাচ্ছে। আপনার ছোটবেলার বন্ধুটি আজ বড় ব্যবসায়ী, ভার্সিটির যে ছেলেটা পেছনের বেঞ্চে বসত সে আজ ইউরোপে সেটেলড, আর আত্মীয়রা যখন ফোন করে তখন তাদের প্রথম প্রশ্নটাই হয়, বাবা এখন কি করছো? এই প্রশ্নটা শোনার পর বুকের ভেতরটা কেমন যেন ফাঁকা হয়ে যায়, তাই না? মনে হয় যেন পৃথিবীর সব আলো অন্যদের জন্য, আর আপনার জন্য বরাদ্দ শুধু এক চিলতে অন্ধকার। আসলে ব্যাপারটা হলো, এই অনুভূতিটা শুধু আপনার একার নয়। পরিসংখ্যান বলে বর্তমান সময়ে 25 থেকে 35 বছর বয়সী মানুষদের মধ্যে প্রায় 73% মানুষই জীবনের কোনো না কোনো পর্যায়ে এই লেফট বিহাইন্ড বা পিছিয়ে পড়ার সিনড্রোমে ভোগেন। আমরা এমন একটা সময় বাস করছি যেখানে সোশ্যাল মিডিয়া খুললেই শুধু অন্যদের সাফল্যের চকটকে ছবি। কেউ নতুন গাড়ি কিনছে, কেউ প্রমোশন পাচ্ছে, কেউ হানিমুনে যাচ্ছে। আর আপনি হয়তো রাতে ঘুমানোর আগে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে ভাবছেন, আমার সময়টা কখন আসবে? আদৌ কি আসবে? দেখুন, আমি মোহাম্মদ নেহাল, এবং আমি মানুষের সাইকোলজি, জীবনের কঠিন বাস্তবতা আর ঘুরে দাঁড়ানোর কৌশল নিয়ে সারাক্ষণ চিন্তা করি। আপনি যদি এমন কেউ হন যিনি নিজের বর্তমান অবস্থা নিয়ে হতাশ, কিন্তু ভেতরে ভেতরে বিশ্বাস করেন যে আপনার জন্ম হয়েছে বড় কিছু করার জন্য, তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না। এবং ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে একটি লাইক দিন। কারণ আজ আমি আপনাকে কোনো সস্তা মোটিভেশন দিতে আসিনি, আমি আপনাকে শোনাতে এসেছি সেই রূঢ় সত্যগুলো যা সমাজ আপনাকে জানতে দিতে চায় না। ধৈর্য শব্দটা শুনতে খুব সহজ, তাই না? ছোটবেলা থেকে আমরা শুনে আসছি সবুরে মেওয়া ফলে। কিন্তু যখন পকেটে টাকা থাকে না, যখন মাসের শেষে বাড়ি ভাড়ার টেনশন মাথায় চেপে বসে, যখন প্রিয় মানুষটাও আপনার ব্যর্থতার দোহাই দিয়ে দূরে সরে যায়, তখন এই ধৈর্য শব্দটা পৃথিবীর সবচেয়ে বিরক্তিকর শব্দ মনে হয় যেন সবাই আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য মিথ্যে নাটক করছে। কিন্তু বিশ্বাস করুন, ধৈর্য মানে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকা নয়। ধৈর্য মানে হলো ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থাকার ক্ষমতা, যখন আপনার পায়ের নিচের মাটিও কাঁপছে। বেশিরভাগ মানুষ যেটা বোঝে না তা হলো আমাদের জীবনটা কোনো 100 মিটার স্প্রিন্ট রেস নয়, এটা একটা ম্যারাথন। আর মজার ব্যাপারটা ঠিক এখানেই। আপনি হয়তো ভাবছেন আপনি হেরে যাচ্ছেন, কিন্তু আসলে আপনি কেবল প্রস্তুত হচ্ছেন। একটা খুব পরিচিত উদাহরণ দিই, যা হয়তো আপনি আগে শুনেছেন কিন্তু কখনো গভীরভাবে ভাবেননি। চাইনিজ ব্যাম্বু ট্রি বা চীনা বাঁশগাছের গল্প। আপনি যখন এই বাঁশগাছের বীজ মাটিতে পুঁতবেন, প্রথম 1 বছর আপনি পানি দেবেন, সার দেবেন, কিন্তু মাটির ওপরে কিচ্ছু দেখবেন না। দ্বিতীয় বছরও একই, তৃতীয় বছরও একই, এমনকি চতুর্থ বছরেও আপনি মাটির ওপরে একটা ছোট কচি পাতাও দেখতে পাবেন না। ভাবুন তো, 4টা বছর ধরে আপনি পরিশ্রম করছেন, যত্ন নিচ্ছেন, কিন্তু রেজাল্ট জিরো। এই সময় আপনার প্রতিবেশীরা হয়তো হাসাহাসি করবে, আপনাকে পাগল বলবে কি বোকা এই লোকটা, মৃত একটা গাছের পেছনে সময় নষ্ট করছে। কিন্তু 5ম বছরে এসে একটা অদ্ভুত ঘটনা ঘটে। মাত্র 6 সপ্তাহে ওই বাঁশগাছটি প্রায় 80 ফুট লম্বা হয়ে আকাশে মাথা তুলে দাঁড়ায়। এখন প্রশ্ন হলো, গাছটি কি মাত্র 6 সপ্তাহে 80 ফুট বেড়েছে, নাকি গত 5 বছর ধরে সে মাটির নিচে শেকড় শক্ত করছিল? উত্তরটা হলো, গত 5 বছর ধরে সে মাটির নিচে শেকড় শক্ত করছিল। সে নিজেকে প্রস্তুত করছিল যাতে 80 ফুট লম্বা হওয়ার পর বাতাসের ঝাপটায় সে ভেঙে না পড়ে। আপনার জীবনটাও ঠিক এই বাঁশগাছটার মতো। আপনি যে স্ট্রাগল করছেন, যে অপমান সহ্য করছেন, যে একাকিত্বে ভুগছেন, এগুলো সব মাটির নিচের কাজ। আপনি আপনার শিকড় শক্ত করছেন। এখন হয়তো আপনি ভাবছেন, নেহাল ভাই, এসব গল্পের কথা শুনতে ভালোই লাগে, কিন্তু আমার বাস্তবতা ভিন্ন। আমার তো বয়স বেড়ে যাচ্ছে, আমার তো সময় নেই। দেখুন, এখানেই সাইকোলজির একটা গভীর খেলা আছে। এটাকে বলা হয় কম্প্যারেটিভ অ্যাংজাইটি বা তুলনামূলক দুশ্চিন্তা। আমরা যখনই নিজেদের টাইমলাইনকে অন্যের টাইমলাইনের সাথে মেলাই, তখনই আমরা হেরে যাই। আপনি দেখছেন আপনার বন্ধু 25 বছর বয়সে সিইও হয়ে গেছে, আর আপনি ভাবছেন আপনি ব্যর্থ। কিন্তু আপনি এটা জানেন না যে পরিসংখ্যান অনুযায়ী যারা খুব অল্প বয়সে বিশাল সাফল্য পায়, তাদের মধ্যে একটা বড় অংশ 30 বা 35 বছর বয়সে গিয়ে বিশাল মানসিক ধসে পড়ে বা বার্নআউট হয়ে যায়, কারণ তাদের শেকড় শক্ত ছিল না। অন্যদিকে যারা দেরিতে সফল হয়, তাদের সাফল্য অনেক বেশি স্থায়ী হয়। কর্নেল স্যান্ডার্স, কেএফসির প্রতিষ্ঠাতা, 65 বছর বয়সে গিয়ে তার ফ্র্যাঞ্চাইজি শুরু করেছিলেন। তার আগে তিনি একজন ব্যর্থ আইনজীবী, ব্যর্থ ইন্স্যুরেন্স সেলসম্যান এবং ব্যর্থ বাবুর্চি ছিলেন। তিনি যদি 40 বা 50 বছর বয়সে হাল ছেড়ে দিতেন, তাহলে আজ পৃথিবীর ইতিহাস অন্যরকম হতো। জ্যাক মা, আলিবাবার প্রতিষ্ঠাতা, কেএফসিতে চাকরির জন্য আবেদন করেছিলেন এবং 24 জন প্রার্থীর মধ্যে একমাত্র তিনিই রিজেক্টেড হয়েছিলেন। ভাবা যায়, একমাত্র তিনি। সেই মানুষটাই
আজ চীনের সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন। এগুলো শুধু গল্প নয়, এগুলো হলো প্রমাণ যে আপনার বর্তমান অবস্থা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না। আপনার আজকের শূন্য পকেট আপনার আগামী দিনের ব্যাংক ব্যালেন্সের ভবিষ্যৎবাণী করতে পারে না। কিন্তু সমস্যা হলো আমাদের সমাজ আমাদের শিখিয়েছে যে সব কিছু ইনস্ট্যান্ট হতে হবে, ফাস্ট ফুড, ফাস্ট ইন্টারনেট, ফাস্ট সাকসেস। আমরা ভুলে গেছি যে হীরে তৈরি হতে লক্ষ বছর সময় লাগে, কিন্তু কাঁচ তৈরি হতে মাত্র কয়েক ঘন্টা। আপনি যদি কাঁচ হতে চান তাহলে এখনই ভেঙে পড়তে পারেন, আর যদি হীরে হতে চান তাহলে আপনাকে ওই প্রচণ্ড চাপ আর তাপ সহ্য করতেই হবে। একটা বিষয় খেয়াল করেছেন, যখন আমরা জিমে যাই মাসল বিল্ড করার জন্যে আমরা কি করি? আমরা আমাদের মাসল ফাইবারগুলোকে ছিঁড়ে ফেলি, আমরা ওজন তুলি, কষ্ট পাই, ব্যথা পাই। এই ব্যথাটা কেন হয় জানেন? কারণ আমাদের মাসল টিস্যুগুলো ছিঁড়ে যাচ্ছে, এবং যখন আমরা বিশ্রাম নিই তখন শরীর ওই ছেঁড়া টিস্যুগুলোকে জোড়া লাগায় এবং আগের চেয়ে আরও মোটা ও শক্তিশালী করে তৈরি করে। একে বলে হাইপারট্রফি। জীবনের ক্ষেত্রেও এই নিয়মটা খাটে। আপনি এখন যে কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, যে অপমানের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেগুলো আসলে আপনার মেন্টাল মাসেল ফাইবারগুলোকে ছিঁড়ে ফেলছে। এটা বেদনাদায়ক, আমি জানি। কখনো কখনো মনে হয় আর পারছি না, কিন্তু এই ছিঁড়ে যাওয়াটা জরুরি। কারণ যখন আপনার দিন আসবে তখন আপনি এই আঘাতগুলো সইয়ে নেওয়ার মতো শক্তিশালী হয়ে উঠবেন। কিন্তু সাবধান, এখানে একটা বড় ভুল আমরা সবাই করি। আমরা কষ্টের সময়টাতে অভিযোগ করতে থাকি, কেন আমার সাথেই এমন হচ্ছে, আল্লাহ কি আমাকে দেখেন না? এই অভিযোগগুলোই আমাদের প্রসেসটাকে স্লো করে দেয়। ডার্ক সাইকোলজি বলে আপনি যখন ভিকটিম কার্ড খেলেন তখন আপনি নিজের ক্ষমতা অন্যের হাতে তুলে দেন, আপনি তখন পরিস্থিতির দাস হয়ে যান। কিন্তু যারা বিজয়ী তারা কষ্টের সময়টাতে চুপ হয়ে যায়, তারা অভিযোগ করে না, তারা অবজার্ভ করে। তারা দেখে কে তাদের বিপদে ছেড়ে যাচ্ছে, কে তাদের নিয়ে হাসাহাসি করছে। তারা সব মনে রাখে কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখায় না, কারণ তারা জানে তাদের সময় আসছে। আর যখন সেই সময় আসবে তখন তাদের কোনো শব্দের প্রয়োজন হবে না, তাদের সাফল্যই হবে সবচেয়ে বড় শব্দ। মানুষের একটা স্বভাব হলো তারা মৃত বাঘের চেয়ে জীবিত কুকুরকে বেশি ভয় পায়, কিন্তু তারা জানে না যে আহত বাঘ যখন সুস্থ হয়ে ফিরে আসে তখন সে পুরো জঙ্গল কাঁপিয়ে দেয়। আপনি এখন সেই আহত বাঘ, আপনি এখন গুহায় আছেন, ক্ষত চাটছেন। এটা আপনার দুর্বলতা নয়, এটা আপনার হিলিং পিরিয়ড। এই সময়টাতে আপনাকে কেউ গুনবে না, কেউ পাত্তা দেবে না। আর এটাই আপনার জন্য শাপে বর, কারণ লাইমলাইটের বাইরে অন্ধকারের মধ্যে বসে নিজেকে গড়ার সুযোগ সবাই পায় না, আপনি পেয়েছেন। অনেকে বলে, ভাই আমার তো কোনো ট্যালেন্ট নেই, কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আরে ভাই, ট্যালেন্ট তো লবণের মতো, ওটা সবার থাকে। আসল জিনিস হলো গ্রিট বা লেগে থাকার ক্ষমতা। ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়ার এক গবেষণায় দেখা গেছে আইকিউ বা ট্যালেন্টের চেয়েও মানুষের সাফল্যের বড় নির্ণায়ক হলো এই গ্রিট, অর্থাৎ পড়ে গিয়ে আবার ওঠার ক্ষমতা। আপনি কত জোরে দৌড়াতে পারেন সেটা বড় কথা নয়, বড় কথা হলো আপনি কতক্ষণ দৌড়াতে পারেন। এখন প্রশ্ন হলো, এই কঠিন সময়টাতে আপনি নিজেকে কিভাবে ধরে রাখবেন, কিভাবে বুঝবেন যে আপনি সঠিক পথেই আছেন? এর উত্তর লুকিয়ে আছে প্রকৃতির আরেকটা নিয়মের মধ্যে। ঝড়ের আগে প্রকৃতি সবসময় থমথমে হয়ে যায়, বাতাস বন্ধ হয়ে যায়, সবকিছু শান্ত হয়ে যায়। আপনার জীবনেও যদি এখন মনে হয় সবকিছু স্থবির হয়ে আছে, কোনো কিছুই কাজ করছে না, তাহলে বুঝবেন ঝড় আসছে। কিন্তু এটা ধ্বংসের ঝড় নয়, এটা পরিবর্তনের ঝড়। প্রকৃতির এই শান্ত রূপ আসলে একটা সিগন্যাল। ঠিক যেমন সুনামি আসার আগে সমুদ্রের পানি অনেকটা পেছনে সরে যায়, মনে হয় যেন সমুদ্র শুকিয়ে গেছে, কিন্তু আসলে সে শক্তি সঞ্চয় করছে প্রচণ্ড বেগে আছড়ে পড়ার জন্য। আপনার জীবন থেকেও সুখ, শান্তি, টাকা পয়সা সব পেছনে সরে গেছে মানে এই নয় যে সেগুলো হারিয়ে গেছে। এর মানে হলো আপনার জীবনে বিশাল একটা ঢেউ আসছে যা আপনাকে অনেক উঁচুতে তুলে ধরবে। কিন্তু সমস্যা হলো আমরা ওই পানি সরে যাওয়াটা দেখেই ভয় পেয়ে যাই, আমরা ভাবি সব শেষ। আর ঠিক সেই মুহূর্তেই যখন জয় আমাদের দরজায় কড়া নাড়ছে, আমরা হাল ঝেড়ে দিই। একটা গল্প বলি যা হয়তো আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গিই বদলে দেবে। জেকব রিস নামে এক সমাজ সংস্কারক ছিলেন। তিনি একটা খুব সুন্দর কথা বলতেন। তিনি বলতেন, যখন আমি দেখি কোনো কিছুই কাজ করছে না, তখন আমি গিয়ে একজন পাথর কাটার মানুষকে পর্যবেক্ষণ করি। কেন জানেন? কারণ পাথর কাটার মানুষটা একটা বিশাল পাথরের ওপর হাতুড়ি দিয়ে আঘাত করে। একবার, দুবার, 10 বার, এমনকি 99 বার আঘাত করার পরেও পাথরের গায়ে একটা ছোট্ট ফাটলও দেখা যায় না। কিন্তু যেই সে 100তম বারের মতো আঘাত করে, পাথরটা হঠাৎ করে মাঝখান থেকে 2 টুকরো হয়ে যায়। এখন প্রশ্ন হলো, ওই 100তম আঘাতটা কি পাথরটাকে ভেঙেছে, নাকি আগের 99টা আঘাত যেগুলো বাইরে থেকে দেখা যাচ্ছিল না সেগুলোই পাথরটাকে ভাঙার জন্য প্রস্তুত করেছিল? আপনার জীবনের ক্ষেত্রেও ঠিক তাই হচ্ছে।
আপনি হয়তো আজ ইন্টারভিউ দিয়েছেন, চাকরি পাননি, কাল ব্যবসায় লস করেছেন, পরশু প্রেমিকা ছেড়ে চলে গেছে। আপনি ভাবছেন আমার সব চেষ্টা বৃথা যাচ্ছে। কিন্তু না ভাই, এগুলো বৃথা যাচ্ছে না। এগুলো হলো সেই ৯৯টা হাতুড়ির বাড়ি। আপনি হয়তো এখন ৯৯তম বাড়িতে আছেন, আর মাত্র একটা বা দুটো আঘাত, তারপরই আপনার ভাগ্য বা ওই পাথরটা ভাঙবে। এখন আপনি যদি এই মুহূর্তে হাতুড়িটা ফেলে দিয়ে বলেন, দূর, কিচ্ছু হবে না আমাকে দিয়ে, তাহলে আগের ৯৯টা আঘাতের কষ্ট আসলে বৃথাই যাবে। কিন্তু বিশ্বাস করুন, ওই আঘাতগুলো জমছে। মহাবিশ্বের একটা অদ্ভুত নিয়ম আছে যাকে বলা হয় ল অফ কম্পাউন্ড এফেক্ট। আপনার কোনো ছোট কাজই হারিয়ে যায় না, সব সুদে আসলে ফেরত আসে। এখন আপনি হয়তো বলবেন, নেহাল ভাই, আমি তো আর পাথর ভাঙছি না, আমি জীবন গড়ছি, আর আমার জীবনটা পাথরের চেয়েও শক্ত। ঠিক আছে, মেনে নিলাম। তাহলে আসুন আরেকটু গভীরে যাই। জেমস ক্লিয়ার তার অ্যাটমিক হ্যাবিটস বইতে একটা দুর্দান্ত উদাহরণ দিয়েছেন, বরফ গলানোর উদাহরণ। ধরুন একটা বরফের টুকরো টেবিলের উপর রাখা আছে। ঘরের তাপমাত্রা -৫ ডিগ্রি। আপনি ঘরটা একটু একটু করে গরম করছেন, -৪, -৩, -২, বরফটার কিচ্ছু হচ্ছে না। -১, তাও কোনো পরিবর্তন নেই। কিন্তু যেই তাপমাত্রা 0 ডিগ্রিতে পৌঁছল, বরফটা গলতে শুরু করলো। এখন বাইরে থেকে কেউ যদি দেখে, সে ভাববে, ওহ, 0 ডিগ্রিতেই তো সব ম্যাজিক হলো। কিন্তু আপনি জানেন, ওই -৫ থেকে -১ ডিগ্রি পর্যন্ত যে তাপ দেওয়া হয়েছে, সেটা বিফলে যায়নি, সেটা বরফটাকে গলানোর জন্য প্রস্তুত করছিল। একে বলা হয় প্ল্যাটু অফ ল্যাটেন্ট পোটেনশিয়াল, বা সুপ্ত সম্ভাবনার মালভূমি। আপনার জীবনে এখন যা চলছে, সেটা হলো ওই -১ ডিগ্রির পর্যায়ে। আপনি তাপ দিচ্ছেন, পরিশ্রম করছেন, রাত জাগছেন, স্যাক্রিফাইস করছেন, কিন্তু রেজাল্ট বা বরফ গলার নামগন্ধ নেই। আর এটাই হলো সেই সময় যখন ৯৫% মানুষ কুইট করে। তারা বলে, আমি এতদিন ধরে চেষ্টা করছি, কোনো ফল পাচ্ছি না। কিন্তু তারা বোঝে না যে ফল পাওয়ার ঠিক আগের মুহূর্তেই তারা হাল ছেড়ে দিচ্ছে। আপনি যদি এই ৯৫% মানুষের দলে পড়েন, তাহলে আপনিও হারিয়ে যাবেন। কিন্তু আপনি যদি সেই ৫% মানুষের একজন হতে চান, যারা ইতিহাস গড়ে, তাহলে আপনাকে ওই রেজাল্টহীন সময়টাতেও কাজ চালিয়ে যেতে হবে। মজার ব্যাপার ঠিক এখানেই। সমাজ চায় না আপনি ধৈর্য ধরুন, সমাজ চায় আপনি অধৈর্য হন। কেন জানেন? কারণ আপনার অধৈর্য হওয়াই তাদের ব্যবসার মূলধন। আপনি যদি ধৈর্য ধরতে জানতেন, তাহলে কি আপনি লটারি কিনতেন? আপনি কি ২১ দিনে ধনী হওয়ার উপায় খুঁজতেন? আপনি কি ইমোশনাল হয়ে অপ্রয়োজনীয় জিনিস কিনতেন? না। বর্তমান পুঁজিবাদী সমাজ ব্যবস্থা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনার ব্রেনের ডোপামিন রিসেপ্টরগুলো সবসময় ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বা তাৎক্ষণিক তৃপ্তি খোঁজে। ফেসবুকের নোটিফিকেশন, টিকটকের ১৫ সেকেন্ডের ভিডিও, ফাস্ট ফুড, সব কিছু আপনাকে শেখাচ্ছে এখনই চাই, এখনই মজা চাই। এর ফলে আমাদের ব্রেন দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষমতা হারিয়ে ফেলছে। আমরা ভুলে গেছি যে একটা বাচ্চা হতেও ৯ মাস সময় লাগে। আপনি যদি ১ মাসে বাচ্চা চান, সেটা সম্ভব নয়। আর যদি জোর করে করতে যান, তবে ফলাফল হবে ভয়াবহ। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির সেই বিখ্যাত মার্শম্যালো টেস্টের কথা মনে আছে? যেখানে বাচ্চাদের সামনে একটা মার্শম্যালো রেখে বলা হয়েছিল, তুমি যদি এটা এখন না খাও এবং ১৫ মিনিট অপেক্ষা করো, তবে তোমাকে ২টো দেওয়া হবে। দেখা গিয়েছিল, যেসব বাচ্চা লোভ সামলে অপেক্ষা করতে পেরেছিল, তারা বড় হয়ে জীবনে অনেক বেশি সফল হয়েছে। তাদের ডিভোর্স রেট কম, তাদের ইনকাম বেশি, তাদের স্বাস্থ্য ভালো। আপনার জীবনটাও এখন একটা মার্শম্যালো টেস্ট। আল্লাহ বা প্রকৃতি আপনার সামনে একটা কঠিন পরিস্থিতি রেখে পরীক্ষা করছেন। আপনি কি এখনই হাল ছেড়ে দিয়ে ছোটখাটো কোনো চাকরিতে ঢুকে জীবন কাটিয়ে দেবেন, একটা মার্শম্যালো, নাকি আপনি আরও কিছুদিন কষ্ট করবেন, নিজেকে আরও যোগ্য করবেন এবং শেষ পর্যন্ত বিশাল কিছু অর্জন করবেন? দুটো মার্শম্যালো, সিদ্ধান্ত আপনার। এখন হয়তো আপনার বন্ধুরা পার্টি করছে, নতুন বাইক কিনেছে, ট্যুরে যাচ্ছে, আর আপনি ঘরের কোণে বসে স্কিল শিখছেন বা চাকরির প্রস্তুতি নিচ্ছেন। আপনার মনে হচ্ছে আপনি জীবনটা উপভোগ করতে পারছেন না। কিন্তু বিশ্বাস করুন, আপনি যখন আপনার সাম্রাজ্য তৈরি করবেন, তখন তারা হয়তো সেই বাইকের কিস্তি শোধ করতে ব্যস্ত থাকবে। বেশিরভাগ মানুষ ধৈর্য শব্দটাকে ভুল বোঝে। তারা মনে করে ধৈর্য মানে হলো হাত পা গুটিয়ে বসে থাকা আর বলা, আল্লাহ যা করবেন ভালোর জন্যই করবেন। না ভাই, এটাকে ধৈর্য বলে না, এটাকে বলে অলসতা। এটাকে বলে ভাগ্যের ওপর দোষ চাপিয়ে পালানো। ধৈর্য ২ প্রকার। এক হলো প্যাসিভ পেশেন্স বা নিষ্ক্রিয় ধৈর্য, যেখানে আপনি শুধু বসে থাকেন। আর ২ হলো অ্যাক্টিভ পেশেন্স বা সক্রিয় ধৈর্য। অ্যাক্টিভ পেশেন্স হলো একজন কৃষকের মতো। কৃষক বীজ বুনে আকাশপানে তাকিয়ে বসে থাকে না। সে জমিতে সেচ দেয়, আগাছা পরিষ্কার করে, সার দেয়, বেড়া দেয় যাতে ছাগলে ফসল না খায়। সে জানে না ফসল কবে হবে বা আদৌ ভালো হবে কিনা। বন্যা বা খরায় নষ্টও হতে পারে, কিন্তু সে তার কাজ থামায় না। আপনাকে এই কৃষকের মতো হতে হবে।
আপনি যখন বেকার তখন বসে বসে ডিপ্রেশনের গান শুনবেন না, ওই সময়টা কাজে লাগান, নতুন কোনো ভাষা শিখুন, কম্পিউটারের কাজ শিখুন, জিমে যান, শরীর বানান, নিজেকে এমনভাবে তৈরি করুন যেন সুযোগ আসা মাত্রই আপনি সেটা লুফে নিতে পারেন। আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, আমাকে যদি একটি গাছ কাটার জন্য 6 ঘন্টা সময় দেওয়া হয়, তবে আমি প্রথম 4 ঘন্টা ব্যয় করব আমার কুড়ুলটি ধার দেওয়ার জন্য। আপনার এখন গাছ কাটার সময় নয়, এখন কুড়ুল ধার দেওয়ার সময়। আপনার কুড়ুল যত ধারালো হবে গাছ তত দ্রুত কাটবে, কিন্তু আপনি যদি ভোঁতা কুড়ুল দিয়ে সারা দিন কুপিয়ে যান, গাছ তো কাটবে না, উল্টো আপনার হাত ফোসকা পড়ে যাবে। আর তখন আপনি বলবেন, আমি তো অনেক চেষ্টা করেছি, ভাগ্য আমার সহায় নয়। আসলে দোষ ভাগ্যের নয়, দোষ আপনার কুড়ুলের। পরিসংখ্যান দেখলে আপনি অবাক হবেন। পৃথিবীর সেরা সিইও বা উদ্যোক্তারা তাদের জীবনের প্রথম বড় ব্রেকথ্রু বা সাফল্য পেয়েছেন গড়ে ৩৫ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে। অর্থাৎ তারা তাদের জীবনের স্বর্ণালী সময়, যৌবনকালটা কাটিয়েছেন স্ট্রাগল করে, নিজেকে তৈরি করে। আপনি যদি ২৫ বা ৩০ বছরেই হতাশ হয়ে যান, তবে আপনি তো খেলার আগেই মাঠ ছেড়ে দিলেন। দেখুন, আপনি যখন উপরে ওঠার চেষ্টা করবেন, তখন একটা অদৃশ্য শক্তি আপনাকে নিচে টানবে। সেটা গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ শক্তি নয়, সেটা হলো আপনার চারপাশের মানুষের নেতিবাচকতা এবং আপনার নিজের মনের ভয়। আপনি যখনই কিছু করতে যাবেন, দেখবেন আপনার খুব কাছের মানুষ, হয়তো আপনার বন্ধু বা আত্মীয়, এমনকি পরিবারের কেউ আপনাকে নিরুৎসাহিত করছে। তারা বলবে, তোর দ্বারা হবে না, এত ঝুঁকি নিস না, চাকরিটা করে খা। এগুলো শুনে আপনার মনে হবে তারা আপনার ভালো চায়, কিন্তু সাইকোলজি বলে মানুষ অবচেতন মনে চায় না যে তাদের পরিচিত কেউ তাদের চেয়ে বেশি সফল হোক। এটা তাদের ইগোতে লাগে। তাদের এই কথাগুলো আসলে আপনার ভালোর জন্য নয়, বরং তাদের নিজেদের নিরাপত্তাহীনতা ঢাকার জন্য। আর এখানেই আসে জীবনের সবচেয়ে কঠিন এবং তিক্ত সত্যটা। ধৈর্য ধরা যতটা কঠিন, তার চেয়ে অনেক কঠিন হলো ভুল মানুষের ভিড়ে নিজেকে ঠিক রাখা। কারণ আপনি যখন সফলতার জন্য দৌড়াবেন, তখন দেখবেন আপনার সবচেয়ে বড় শত্রু কোনো অপরিচিত ব্যক্তি নয়, বরং তারা যাদের আপনি আপন ভাবেন। বিশ্বাসঘাতকতা বা বিট্রেয়াল, এই শব্দটা আমাদের এই জেনারেশনের জন্য খুব পরিচিত, তাই না? বিশ্বাসঘাতকতা বা বিট্রেয়াল, এই শব্দটা আমাদের এই জেনারেশনের জন্য খুব পরিচিত, তাই না? একটা সময় ছিল যখন আমরা ভাবতাম বন্ধু মানেই তো কলিজার টুকরা, রক্তের সম্পর্ক মানেই তো অটুট বন্ধন। কিন্তু ২৫ থেকে ৩৫ বছর বয়সের কোঠায় পা দেওয়ার পর আমাদের সেই রঙিন চশমাটা ভেঙে চুরমার হয়ে যায়। আপনি হঠাৎ আবিষ্কার করেন যাদের জন্য আপনি একসময় নিজের পকেটের শেষ টাকাটা খরচ করেছিলেন, আজ আপনার বিপদে তারা ফোনটাও রিসিভ করছে না। যাদের আপনি নিজের সব সিক্রেট শেয়ার করতেন, তারাই আজ আপনার পেছনে আপনারই বদনাম করে বেড়াচ্ছে। আর তখন বুকের ভেতরটা হু হু করে ওঠে। মনে হয়, আমি কি এতটাই খারাপ? আমার সাথেই কেন এমন হলো? আসলে ব্যাপারটা হলো, সমস্যা আপনার মধ্যে নয়, সমস্যা হলো মানুষের সাইকোলজিতে। ডার্ক সাইকোলজিতে একটা খুব পাওয়ারফুল কনসেপ্ট আছে, যাকে বলা হয় ক্র্যাব মেন্টালিটি বা কাঁকড়ার মানসিকতা। আপনি যদি একটা বালতিতে অনেকগুলো জ্যান্ত কাঁকড়া রাখেন, তবে দেখবেন বালতির মুখ খোলা থাকলেও কোনো কাঁকড়াই বাইরে বের হতে পারছে না। কেন জানেন? কারণ যখনই একটা কাঁকড়া কষ্ট করে একটু ওপরে ওঠার চেষ্টা করে, বাকি কাঁকড়াগুলো তাকে নিচে টেনে ধরে, তারা তাকে উঠতে দেয় না। আমাদের সমাজ, আমাদের বন্ধুবান্ধব, এমনকি আমাদের আত্মীয় স্বজনদের একটা বড় অংশ এই কাঁকড়ার মতো। মজার ব্যাপারটা ঠিক এখানেই। তারা আপনাকে নিচে নামায় এই কারণে নয় যে তারা আপনাকে ঘৃণা করে, তারা আপনাকে নিচে নামায় কারণ আপনার উপরে ওঠাটা তাদের নিজেদের ব্যর্থতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আপনি যখন বড় কিছু করার স্বপ্ন দেখেন, তখন তাদের ইগোতে লাগে। তারা ভাবে, ও যদি সফল হয়ে যায় তাহলে তো আমি ছোট হয়ে যাব। তাই তারা ছলে বলে কৌশলে আপনাকে আটকাতে চায়। তারা আপনাকে বলবে, তুই এটা পারবি না, তোর দ্বারা হবে না, ঝুঁকি নিস না। এগুলো সব তাদের নিজেদের ইনসিকিউরিটি। পরিসংখ্যান শুনলে আপনার চোখ কপালে উঠবে। অক্সফোর্ড ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে, ২৫ বছর বয়সের পর থেকে মানুষ দ্রুত গতিতে বন্ধু হারাতে শুরু করে। আর ৩০ বছর বয়সের মধ্যে একজন গড়পড়তা মানুষের সত্যিকারের বন্ধুর সংখ্যা নেমে আসে মাত্র ১ বা ২-এ। বাকিরা সব অ্যাকোয়েন্টেন্স বা পরিচিত মাত্র। অথচ আমরা এই পরিচিত মানুষগুলোকেই বন্ধু ভেবে ভুল করি এবং তাদের কাছে ইমোশনালি ইনভেস্ট করি। আর যখন তারা আমাদের এক্সপেকটেশন বা প্রত্যাশা পূরণ করে না, তখন আমরা ভেঙে পড়ি। এখন হয়তো আপনি ভাবছেন, নেহাল ভাই, তাহলে কি আমি সবাইকে সন্দেহ করব, কাউকে বিশ্বাস করব না? উত্তরটা হলো হ্যাঁ এবং না। আপনাকে বিশ্বাস করতে হবে, কিন্তু অন্ধের মতো নয়। আপনাকে বুঝতে হবে যে মানুষের প্রয়োজন ফুরালে তার ব্যবহারের ধরনও বদলে যায়।
এটা কোনো ক্রূরতা নয়, এটা মানুষের সার্ভাইভাল ইনস্টিংক্ট। ছোটবেলায় আমরা পড়েছিলাম বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। আর এখন বড় হয়ে আমরা শিখছি স্বার্থপররা কেবল স্বার্থের প্রয়োজনে সুন্দর। বেশিরভাগ মানুষ যেটা বোঝে না তা হলো একা থাকা আর একাকিত্ব দুটো সম্পূর্ণ ভিন্ন জিনিস। ইংরেজিতে একে বলে লোনলিনেস আর সলিটিউড। লোনলিনেস বা একাকিত্ব হলো যখন আপনি মানুষের মধ্যেও একা বোধ করেন, কারণ কেউ আপনাকে বোঝে না। এটা একটা দুর্বলতা। আর সলিটিউড বা নির্জনতা হলো যখন আপনি নিজের ইচ্ছায় একা থাকেন, কারণ আপনি নিজের সঙ্গ উপভোগ করেন। এটা একটা শক্তি। পৃথিবীর সব সফল মানুষ, বিল গেটস, ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ, তারা সবাই নিজেদের জন্য এই সলিটিউড বা নির্জন সময় বের করে নেন। তারা বছরে কয়েকটা দিন বা সপ্তাহ সব কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে যান শুধু চিন্তা করার জন্য। একে বলা হয় থিঙ্ক উইক। আপনি যখন একা থাকেন তখন আপনি নিজের আসল সত্তাকে খুঁজে পান। ভিড়ের মধ্যে থাকলে আপনি অন্যদের মতো হওয়ার চেষ্টা করেন, তাদের খুশি করার চেষ্টা করেন। কিন্তু যখন আপনি একা, তখন আপনি শুধুই আপনি। এই সময়টাতে আপনি নিজের ভুলগুলো ধরতে পারেন, নিজের স্বপ্নগুলোকে নতুন করে সাজাতে পারেন। তাই যারা আপনাকে ছেড়ে চলে গেছে তাদের জন্য কান্না থামান। তাদের চলে যাওয়াটা আপনার জন্য লস নয়, বরং গেইন, কারণ তারা ছিল আপনার জীবনের ডেড ওয়েট বা মরা ওজন। একটা বেলুন যেমন অতিরিক্ত ওজন ফেলে দিলে আকাশে ওড়ে, তেমনি আপনার জীবন থেকেও এই ফেক মানুষগুলো সরে গেলে আপনি দ্রুত ওপরে উঠতে পারবেন। একটা খুব সুন্দর উপমা দিই। একটা জাহাজ কি কখনো তার চারপাশে পানি থাকার কারণে ডুবে যায়? না, জাহাজ তখনই ডোবে যখন সেই পানি জাহাজের ভেতরে ঢোকে। আপনার চারপাশে নেগেটিভ মানুষ, বিশ্বাসঘাতক বন্ধু, হিংসুক আত্মীয়, এরা হলো সেই সমুদ্রের পানি। এরা আছে, থাকবে, কিন্তু ততক্ষণ পর্যন্ত আপনার কোনো ক্ষতি হবে না যতক্ষণ না আপনি তাদের কথাগুলোকে আপনার ভেতরে ঢুকতে দিচ্ছেন। যখনই আপনি তাদের কথায় কান দেবেন, তাদের কথায় মন খারাপ করবেন, তখনই আপনি আপনার জাহাজে ছিদ্র তৈরি করবেন, আর সেই ছিদ্র দিয়ে পানি ঢুকে আপনাকে ডুবিয়ে দেবে। তাই তাদের ইগনোর করা শিখুন। সাইলেন্স বা নীরবতা হলো সেরা প্রতিশোধ। আপনার কি মনে হয় যারা আপনাকে ঠকিয়েছে তাদের সাথে ঝগড়া করে আপনি জিতবেন? ভুল। আপনি যখন তাদের সাথে তর্কে জড়ান তখন আপনি তাদের লেভেলে নেমে যান, আর তারা আপনাকে তাদের অভিজ্ঞতা দিয়ে হারিয়ে দেবে। তার চেয়ে চুপ হয়ে যান, একদম গায়েব হয়ে যান। নিজেকে এমনভাবে লুকান যেন তারা ভাবে আপনি হারিয়ে গেছেন। আর এই সময়টাতে আপনি নিজেকে গড়ুন। 6 মাস বা 1 বছর পর যখন আপনি নতুন ভার্সন হয়ে তাদের সামনে আসবেন, নতুন স্কিল, নতুন কনফিডেন্স, হয়তো নতুন কোনো সাফল্য নিয়ে, তখন তাদের মুখের এক্সপ্রেশনটা দেখার মতো হবে। বিশ্বাস করুন, আপনার এই সাইলেন্ট কামব্যাক তাদের যতটা পোড়াবে, 1000টা গালি দিলেও অতটা পুড়ত না। কিন্তু এই পথে একটা বড় বাধা আসবে, সেটা হলো আপনার নিজের ইমোশন। বিশেষ করে যখন আপনি দেখবেন আপনার সেই প্রাক্তন বন্ধু বা মানুষটি অন্য কারোর সাথে খুব ভালো আছে, তখন আপনার মনে হবে পৃথিবীটা কি আনফেয়ার। ও আমার সাথে খারাপ করে ভালো আছে আর আমি ভালো থেকেও কষ্টে আছি। দেখুন, এখানে একটা সাইকোলজিক্যাল ট্র্যাপ আছে। সোশ্যাল মিডিয়াতে আপনি যা দেখছেন সেটা তাদের হাইলাইট রিল। তারা তাদের জীবনের কান্নাগুলো ফেসবুকে আপলোড করে না। তারা তাদের ঝগড়া, তাদের ইনসিকিউরিটি ইনস্টাগ্রামে স্টোরি দেয় না। আপনি তাদের মিথ্যে হাসির সাথে নিজের সত্যিকারের কান্নার তুলনা করছেন। মনে রাখবেন, প্রকৃতির বিচার বড় অদ্ভুত। একে বলা হয় কার্মা বা কর্মফল। নিউটনের 3য় সূত্র শুধু ফিজিক্সে নয়, জীবনেও খাটে। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। কেউ যদি আপনার সাথে অন্যায় করে থাকে, তবে সেই অন্যায়ের শক্তিটা বুমের্যাং হয়ে তার দিকে ফিরে আসবেই। হয়তো আজ নয়, হয়তো কাল, কিন্তু আসবেই। আপনাকে বিচারক হতে হবে না, আপনাকে শুধু দর্শক হয়ে গ্যালারিতে বসে থাকতে হবে। সময় যখন তার খেলা দেখাবে, তখন আপনি শুধু পপকর্ন হাতে উপভোগ করবেন। এখন প্রশ্ন হলো, এই একা থাকার সময়টাতে আপনি কি করবেন? আপনি কি শুধু বসে বসে তাদের পতনের অপেক্ষা করবেন? একদম না। তাহলে তো আপনি আবার সেই প্যাসিভ বা নিষ্ক্রিয় হয়ে গেলেন। আপনাকে হতে হবে সিগমা। সিগমা মেন্টালিটি মানে হলো কারো অনুমোদনের তোয়াক্কা না করা। আলফা মেলরা চায় সবাই তাদের দিকে তাকাক, সবাই তাদের বস মানুক, কিন্তু সিগমা মেলরা চায় স্বাধীনতা। তারা নিজের রুলসে চলে। আপনাকে সেই সিগমা হতে হবে। আপনার ভ্যালিডেশন বা অনুমোদনের জন্য অন্য কারো সার্টিফিকেটের দরকার নেই। আপনি আয়নায় যাকে দেখছেন তার অনুমোদনই যথেষ্ট। টাকা, হ্যাঁ, একটু রূঢ় শোনালেও এটাই সত্যি। টাকা থাকলে বাঘের চোখও পাওয়া যায়। প্রবাদটা এমনি এমনি তৈরি হয়নি। আপনি যখন স্ট্রাগল করছেন তখন দেখবেন আপনার ফোন সাইলেন্ট, কেউ খোঁজ নেয় না। কিন্তু যেই আপনি একটু সচ্ছল হবেন, দেখবেন কত মামা, চাচা আর ভাই গজিয়ে গেছে। তারা বলবে, আরে আমি তো জানতাম তুই পারবি। এই হিপোক্রেসি দেখে ঘেন্না লাগতে পারে, কিন্তু এটাই দুনিয়ার নিয়ম।
তাই ইমোশনকে সাইডে রেখে ফিনান্সিয়াল ফ্রিডমের দিকে ফোকাস করুন। আপনার পকেটে যখন টাকা থাকবে তখন আপনার একাকিত্ব আর একাকিত্ব মনে হবে না, মনে হবে প্রাইভেসি। কিন্তু সাবধান, টাকার নেশায় যেন আবার মানুষ হিসাবে আপনি হারিয়ে না যান, কারণ দিন শেষে টাকা আপনাকে বিছানা কিনে দিতে পারবে কিন্তু ঘুম নয়। টাকা আপনাকে মানুষ কিনে দিতে পারবে কিন্তু ভালোবাসা নয়। আর এখানেই আসে আমাদের জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। আমরা সারা জীবন দৌড়াই সুখের পেছনে, কিন্তু সুখ নামের সেই সোনার হরিণটা সব সময় আমাদের ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়। আমরা ভাবি ওই চাকরিটা পেলেই বুঝি শান্তি, বিয়েটা করলেই বুঝি শান্তি, বাড়িটা করলেই বুঝি শান্তি, কিন্তু পাওয়ার পর দেখি মনের ভেতরটা সেই আগের মতোই অস্থির। কেন এমন হয়? কেন এত এত অর্জনের পরেও আমাদের মনে হয় কি যেন নেই? কেন এত এত অর্জনের পরেও রাতে বালিশে মাথা রাখলে একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে আসে? এর উত্তর কোনো সাইকোলজি বইতে নেই। এর উত্তর আছে আমাদের রুহের বা আত্মার খোরাকে। আমরা আমাদের শরীরের যত্ন নিই, ক্যারিয়ারের যত্ন নিই, কিন্তু আমাদের আত্মার যত্ন নিই না। আমরা ভুলে যাই যে আমরা এই পৃথিবীতে পার্মানেন্ট রেসিডেন্ট বা স্থায়ী বাসিন্দা নই। আমরা সবাই এখানে ট্র্যাভেলার বা যাত্রী। আরেকজন যাত্রীর মতো বেঁচে শেখাই হলো আসল শান্তি। আসলে আমরা সবাই এই পৃথিবীতে একজন মুসাফির বা পথিকের মতো। জীবনটা একটা ট্রেনের জার্নির সাথে তুলনা করা যেতে পারে। আপনি ট্রেনের একটি বগিতে উঠলেন, জানলার পাশে সিট পেলেন। আপনার পাশের সিটে হয়তো খুব চমৎকার একজন মানুষ এসে বসল, তার সাথে আপনার খুব ভালো ভাব হয়ে গেল। আপনার গল্প করলেন, হাসলেন, সুখ দুঃখের কথা শেয়ার করলেন। মনে হলো এই মানুষটাই বুঝি আপনার বেস্ট ফ্রেন্ড। কিন্তু হঠাৎ একটা স্টেশন এলো আর সেই মানুষটা তার ব্যাগ গুছিয়ে নেমে গেল। সে একবারও পেছনে ফিরে তাকালো না। আপনার খুব কষ্ট হলো। আপনি হয়তো জানলা দিয়ে তাকিয়ে তাকে দেখার চেষ্টা করলেন, কিন্তু ট্রেন ছেড়ে দিল। কিছুক্ষণ পর ওই খালি সিটটাতে অন্য কেউ এসে বসল। আমাদের জীবনটাও ঠিক এমনই। বাবা মা, ভাই বোন, বন্ধুবান্ধব, স্ত্রী, সন্তান সবাই আমাদের এই ট্রেন জার্নির সহযাত্রী মাত্র। কেউ আগে নামবে, কেউ পরে নামবে, কিন্তু শেষ স্টেশনে আপনাকে একাই নামতে হবে। আমরা এই সহজ সত্যটা মেনে নিতে না পারি বলেই এত কষ্ট পাই। আমরা চাই আমাদের প্রিয় মানুষগুলো চিরকাল আমাদের সাথে থাক, আমাদের আঁকড়ে ধরে রাখুক। কিন্তু ডার্ক রিয়ালিটি হলো কেউই চিরকাল থাকার জন্য আসেনি, এমনকি আপনিও না। বেশিরভাগ মানুষ যেটা বোঝে না তা হলো আমাদের সব দুশ্চিন্তা, সব অ্যাংজাইটি, সব ইনসমনিয়ার মূল কারণ হলো আমরা এমন কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি যা আমাদের নিয়ন্ত্রণে নেই। আমরা ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে চাই, আমরা মানুষের মন নিয়ন্ত্রণ করতে চাই, আমরা ভাগ্য নিয়ন্ত্রণ করতে চাই। কিন্তু সত্য হলো আপনি শুধু আপনার চেষ্টা বা এফার্টটুকু নিয়ন্ত্রণ করতে পারেন, ফলাফল নয়। ফলাফল সম্পূর্ণ ওপরওয়ালার হাতে। আর যখন আপনি এই কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করার ইচ্ছাটা ছেড়ে দেবেন, তখন দেখবেন বুকের ভেতর থেকে একটা বিশাল পাথর নেমে গেছে। একেই বলে সারেন্ডার বা সমর্পণ। একটা পরিসংখ্যান আপনাকে ভাবিয়ে তুলবে। মানসিক স্বাস্থ্য বিষয়ক এক গবেষণায় দেখা গেছে মানুষ তার জীবনের 90% সময় ব্যয় করে এমন সব বিষয় নিয়ে চিন্তা করে যেগুলো বাস্তবে কখনোই ঘটে না। অর্থাৎ আপনার মাথার ভেতর যে ভয়ের সিনেমাটা চলছে, ও আমাকে ছেড়ে যাবে, চাকরিটা চলে যাবে, আমি না খেয়ে মারা যাব, এগুলোর 90%ই মিথ্যা। আপনি নিজের মনের তৈরি একটা কারাগারে বন্দী হয়ে আছেন, আর চাবিটা আপনার হাতেই আছে, কিন্তু ভয়ের কারণে আপনি সেটা ব্যবহার করছেন না। রাতে যখন আপনার ঘুম আসে না, তখন আসলে কি হয়? আপনি বিছানায় এপাশ ওপাশ করেন, আর আপনার মস্তিষ্ক আপনাকে অতীতের সব ভুল আর ভবিষ্যতের সব ভয়ের কথা মনে করিয়ে দেয়। আপনি ভাবেন, ইস, সেদিন যদি ওটা না বলতাম, বা আগামীকাল যদি ওটা না হয়। শুনুন, অতীত হলো একটা মৃত লাশ। আপনি যতই কান্না করেন, মৃত লাশ কি ফিরে আসবে? আসবে না। আর ভবিষ্যৎ হলো একটা অনাগত শিশু যে এখনো জন্মায়নি। আপনি একটা মৃত লাশ আর একটা অনাগত শিশুর জন্য আপনার বর্তমান সময়টা, যেটা জীবন্ত, সেটাকে হত্যা করছেন। এটা কি কোনো বুদ্ধিমানের কাজ? মজার ব্যাপারটা ঠিক এখানেই। আমরা ভাবি আমাদের হাতে অনেক সময় আছে। আমরা বলি কাল থেকে নামাজ পড়ব, কাল থেকে ভালো হয়ে যাব, কাল থেকে মা বাবার সেবা করব, কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের নিঃশ্বাসের কোনো গ্যারান্টি নেই। ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ একটা অসাধারণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, মানুষ ঘুমিয়ে আছে, যখন সে মারা যাবে তখন সে জেগে উঠবে। অর্থাৎ আমরা এখন যে জীবনটাকে আসল মনে করছি, এটা একটা স্বপ্ন মাত্র। আসল জীবন শুরু হবে চোখ বন্ধ করার পর। তখন আপনার এই ব্যাংক ব্যালেন্স, এই স্ট্যাটাস, এই ইগো, এগুলোর কোনো মূল্য থাকবে না। একটা খুব পাওয়ারফুল মেটাফোর দিই। আপনি যখন সুপার শপে বাজার করতে যান, তখন আপনি ট্রলিতে অনেক কিছু ভরেন, দামি শ্যাম্পু, চকলেট, বিস্কুট। যতক্ষণ আপনি শপের ভেতরে আছেন, ততক্ষণ মনে হয় এগুলো সব আপনার। কিন্তু যেই আপনি ক্যাশ কাউন্টারে আসেন, তখন আপনাকে বিল পে করতে হবে। যদি আপনার কার্ডে টাকা না থাকে, তবে সিকিউরিটি গার্ড আপনাকে ওই ব্যাগগুলো নিয়ে বের হতে দেবে না। দুনিয়াটা হলো ওই সুপার শপ। আপনি যা ইচ্ছা নিতে পারেন, ক্ষমতা, টাকা, নারী, বাড়ি, কিন্তু মৃত্যুর সময় একটা চেকপোস্ট আছে। সেখানে আপনাকে সব রেখে যেতে হবে। সাথে যাবে শুধু আপনার আমল বা কর্ম।
সেখানে আপনার পকেটের টাকা বা আপনার বাবার পরিচয় কোনো কাজে আসবে না। সেখানে কারেন্সি একটাই, আপনার ভালো কাজ আর আপনার বিশুদ্ধ অন্তর। তাহলে কেন আমরা এই দুনিয়ার সামান্য কিছু পাওয়ার জন্য বা হারানোর ভয়ে এত অস্থির হয়ে পড়ি? কেন আমরা মানুষকে ঠকাই? কেন আমরা ভাইয়ে ভাইয়ে জমি নিয়ে মারামারি করি? দিন শেষে 3.5 হাত মাটিই তো সবার ঠিকানা। আলেকজান্ডার দ্য গ্রেট, যিনি অর্ধেক পৃথিবী জয় করেছিলেন, তিনি মৃত্যুর আগে নির্দেশ দিয়েছিলেন যে তার কফিনের 2 পাশে যেন তার হাত দুটো বের করে রাখা হয়। কেন জানেন? যাতে বিশ্ববাসী দেখতে পারে যে মানুষটা দুনিয়া জয় করেছিল সেও খালি হাতেই ফিরে যাচ্ছে। আপনার জীবনের সব সমস্যার সমাধান লুকিয়ে আছে একটা শব্দে, তাকদীর বা ভাগ্য। আপনি যদি বিশ্বাস করেন যে আপনার কপালে যা লেখা আছে তা পৃথিবীর কোনো শক্তি আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না, আর যা আপনার কপালে নেই তা সারা পৃথিবী চেষ্টা করলেও আপনাকে দিতে পারবে না, তাহলে আপনার আর কোনো টেনশন থাকবে না। আপনি তখন পাখির মতো মুক্ত হয়ে যাবেন। পাখি সকালে খালি পেটে বের হয়, সে জানে না দুপুরে খাবার পাবে কিনা, কিন্তু সে ডিপ্রেশনে ভোগে না। সে আল্লাহর ওপর ভরসা করে ডানা মেলে দেয় আর দিন শেষে ভরা পেটে নিড়ে ফেরে। আমাদের সমস্যা হলো আমরা পাখির মতো চেষ্টা করি, কিন্তু ভরসাটা করি নিজেদের ওপর বা মানুষের ওপর। আর মানুষ তো বিশ্বাসঘাতক হবেই। আপনি যখন খুব হতাশ হয়ে পড়বেন তখন একবার কবরস্থানে যাবেন, দেখবেন সেখানে কত মানুষ শুয়ে আছে। তাদের মধ্যে কেউ ছিল কোটিপতি, কেউ ছিল মন্ত্রী, কেউ ছিল ভিক্ষুক। আজ তারা সবাই মাটির নিচে, একই সাদা কাপড়ে মোড়ানো। তাদের কেউ আর আমার বাড়ি, আমার গাড়ি বলে চিৎকার করছে না। ওখানকার নীরবতা আপনাকে বলে দেবে যে জীবনের মানে আসলে কি। জীবনের মানে দৌড়ানো নয়, জীবনের মানে হলো শান্তি খুঁজে পাওয়া। আর সেই শান্তি টাকা দিয়ে কেনা যায় না, সেই শান্তি আসে তৃপ্তি থেকে। এখন হয়তো আপনি ভাবছেন, তাহলে কি আমি সব ছেড়ে দিয়ে দরবেশ হয়ে যাব, কিছুই করব না? একদমই না। ইসলাম বা কোনো ধর্মই বৈরাগ্য বা সংসার ত্যাগ সমর্থন করে না। বরং বলা হয়েছে পৃথিবীতে এমনভাবে বাস করো যেন তুমি একজন আগন্তুক। অর্থাৎ আপনি কাজ করবেন, ব্যবসা করবেন, টাকা আয় করবেন, বিয়ে করবেন, সব করবেন, কিন্তু কোনো কিছুর প্রতি আসক্ত হবেন না। আপনার হাতে টাকা থাকবে কিন্তু অন্তরে নয়। নৌকা যেমন পানিতে থাকে কিন্তু পানি নৌকার ভেতরে ঢুকতে দেয় না, তেমনি আপনিও দুনিয়ার ভেতরে থাকবেন কিন্তু দুনিয়াকে আপনার ভেতরে ঢুকতে দেবেন না। আপনার বর্তমান পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, মনে রাখবেন এটা আপনার পাপের শাস্তি না হয়ে আপনার পরীক্ষাও হতে পারে। সোনা যত বেশি আগুনে পড়ে তত খাঁটি হয়। আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকেই বেশি পরীক্ষায় ফেলেন। হজরত ইউসুফ আলাইহিসসালামের কথা ভাবুন। তাকে তার নিজের ভাইয়েরা কূপে ফেলে দিয়েছিল, তাকে দাস হিসাবে বিক্রি করা হয়েছিল, তাকে মিথ্যা অপবাদে জেলে যেতে হয়েছিল। তিনি কি তখন ডিপ্রেশনে পড়ে আত্মহত্যা করেছিলেন? না, তিনি ধৈর্য ধরেছিলেন, আর সেই ধৈর্যের ফলস্বরূপ তিনি মিশরের বাদশাহ হয়েছিলেন। আপনার জীবনেও এখন কূপের অন্ধকার সময় চলছে, কিন্তু মনে রাখবেন ইউসুফ আলাইহিসসালামের রব আর আপনার রব একই। তিনি আপনাকে ভোলেননি, তিনি শুধু আপনার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন। আজ যারা আপনাকে তুচ্ছতাচ্ছিল্য করছে, কাল তারাই আপনার অটোগ্রাফ নেওয়ার জন্য লাইনে দাঁড়াবে। কিন্তু শর্ত হলো আপনাকে ওই সময় পর্যন্ত টিকে থাকতে হবে, ভাঙা যাবে না। আল্লাহর উপর এমনভাবে ভরসা করুন যেমন একটি ছোট শিশু তার মায়ের ওপর ভরসা করে। শিশুটিকে যখন তার মা শূন্যে ছুঁড়ে মারে, সে কিন্তু ভয় পায় না, সে খিলখিল করে হাসে, কারণ সে জানে তার মা তাকে ক্যাচ ধরবে, নিচে পড়তে দেবে না। আপনিও বিশ্বাস রাখুন, জীবন আপনাকে যত ওপর থেকেই ফেলে দিক না কেন, আপনার সৃষ্টিকর্তা আপনাকে ক্যাচ ধরার জন্য প্রস্তুত আছেন। শুধু আপনাকে বিশ্বাস করতে হবে যে তার হাতটা আছে। মাঝে মাঝে আমাদের মনে হয় আল্লাহ আমার দোয়া কবুল করছেন না কেন। আসলে আল্লাহ 3 ভাবে দোয়া কবুল করেন। 1, তিনি সাথে সাথে দেন। 2, তিনি ওটা জমা রাখেন পরকালের জন্য। 3, তিনি ওটার চেয়ে ভালো কিছু দেন বা কোনো বড় বিপদ থেকে রক্ষা করেন। আপনি হয়তো আল্লাহর কাছে একটা বাইসাইকেল চাইছেন, আর আল্লাহ আপনাকে একটা প্লেন দেওয়ার পরিকল্পনা করছেন, কিন্তু আপনি বাইসাইকেল না পেয়ে কান্নাকাটি করছেন। আমরা মানুষরা বড়ই অধৈর্য, আমরা বিগ পিকচার দেখতে পাই না, আমরা শুধু বর্তমান মুহূর্তটা দেখি। কিন্তু যিনি এই মহাবিশ্ব পরিচালনা করছেন, তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সব জানেন, তাই তার পরিকল্পনার ওপর সন্দেহ করবেন না। আপনার একাকিত্বকে অভিশাপ মনে করবেন না। এই একাকিত্ব হল আল্লাহর সাথে কানেক্ট করার সেরা সময়। যখন চারপাশে কেউ নেই, তখন জায়নামাজে দাঁড়িয়ে যান, কপালটা মাটিতে ঠেকান। বিশ্বাস করুন, পৃথিবীর কোনো সাইকোলজিস্ট, কোনো মোটিভেশনাল স্পিকার আপনাকে সেই শান্তি দিতে পারবে না যে শান্তি আপনি ওই সিজদাতে পাবেন। বিজ্ঞানে প্রমাণিত, মানুষ যখন সিজদার পজিশনে যায় তখন তার মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ে এবং অ্যাংজাইটি কমে। এটা শুধু ধর্মীয় নয়, এটা বৈজ্ঞানিক। আপনার সব অভিযোগ, সব কষ্ট, সব কান্না ওই মাটিতে ঢেলে দিন, দেখবেন হালকা লাগবে। মানুষের কাছে হাত পাতবেন না,
মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয়, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগ করেন। কি অদ্ভুত, তাই না? যার কাছে অফুরন্ত ভাণ্ডার আছে তিনি দেওয়ার জন্য বসে আছেন, অথচ আমরা ভিখারির মতো মানুষের কাছে ভালোবাসা আর সম্মান ভিক্ষা চাই। নিজের আত্মসম্মান বা সেলফ রেসপেক্ট বিসর্জন দিয়ে কারো কাছে ভালোবাসা চাইবেন না। যে ভালোবাসা চেয়ে নিতে হয় সেটা ভালোবাসা নয়, সেটা করুণা। আর আপনি করুণার পাত্র নন। আপনি আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। নিজের ভ্যালু বুঝুন। নিজের আত্মসম্মান বা সেলফ রেসপেক্ট বিসর্জন দিয়ে কারো কাছে ভালোবাসা চাইবেন না। যে ভালোবাসা চেয়ে নিতে হয় সেটা ভালোবাসা নয়, সেটা করুণা। আর আপনি করুণার পাত্র নন। আপনি আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। নিজের ভ্যালু বুঝুন। একটা টিস্যু পেপার এবং একটা দলিলের কাগজের মধ্যে পার্থক্য কি জানেন? দুটোই কাগজ, কিন্তু টিস্যু পেপার ব্যবহারের পর ডাস্টবিনে ফেলে দেওয়া হয়, আর দলিলের কাগজ সিন্দুকে তালা মেরে রাখা হয়। পার্থক্যটা কাগজের উপাদানে নয়, পার্থক্যটা হলো সেটার ওপর কি লেখা আছে তার ওপর। আপনি যদি নিজেকে সস্তা ভাবেন, নিজের সময়কে সস্তা করেন, তবে সমাজ আপনাকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে ছুঁড়ে ফেলবে। কিন্তু আপনি যদি নিজেকে জ্ঞানের কালিতে লিখে মূল্যবান দলিল হিসেবে তৈরি করেন, তবে সমাজ আপনাকে মাথায় তুলে রাখবে। মজার ব্যাপারটা ঠিক এখানেই। আমরা ভাবি আমাদের জীবনটা শেষ হয়ে গেছে, কিন্তু আপনি কি জানেন ঈগল পাখি তার জীবনকালে একটা কঠিন সিদ্ধান্ত নেয়। ঈগলের বয়স যখন 40 হয় তখন তার নখগুলো দুর্বল হয়ে যায়, ঠোঁটটা বাঁকা হয়ে যায় এবং পালকগুলো ভারী হয়ে ওড়ার ক্ষমতা নষ্ট করে দেয়। তখন ঈগলের সামনে দুটো অপশান থাকে: 1, মরে যাওয়া; 2, একটা দীর্ঘ ও যন্ত্রণাদায়ক পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া। ঈগল দ্বিতীয়টি বেছে নেয়। সে পাহাড়ের চূড়ায় গিয়ে নিজের বাঁকা ঠোঁটটা পাথরে আঘাত করে ভেঙে ফেলে। নতুন ঠোঁট গজালে সে সেটা দিয়ে নিজের নখগুলো উপড়ে ফেলে। এরপর নতুন নখ গজালে সে নিজের শরীরের ভারী পালকগুলো ছিঁড়ে ফেলে। এই রক্তক্ষরণ, এই যন্ত্রণা সে সহ্য করে 150 দিন ধরে। কেন জানেন? কারণ এই প্রক্রিয়ার পর ঈগল নতুন জীবন পায় এবং আরও 30 বছর রাজত্ব করে। আপনার এখন যে সময়টা যাচ্ছে সেটা হলো ঈগলের ওই 40 বছর বয়সের যন্ত্রণাদায়ক সময়। আপনার পালক বা পুরনো অভ্যাসগুলো ছেড়ে ফেলতে হচ্ছে, আপনার নখ বা পুরনো সম্পর্কগুলো উপড়ে ফেলতে হচ্ছে। এটা যন্ত্রণাদায়ক, রক্তক্ষরণ হচ্ছে, কিন্তু এই প্রসেসটা শেষ হতে দিন। মাঝপথে থামবেন না, কারণ এর পরই আপনার জন্য অপেক্ষা করছে নতুন এক রাজত্ব। আপনি আবার উড়বেন, এবং এবার আরও উঁচুতে। যারা আপনাকে ভাঙা ডানা নিয়ে মাটিতে পড়ে থাকতে দেখেছিল তারা অবাক হয়ে আকাশের দিকে তাকিয়ে দেখবে আপনি মেঘের ওপরে উড়ছেন। বেশিরভাগ মানুষ যেটা বোঝে না তা হলো রিস্ক বা ঝুঁকি না নেওয়াটাই জীবনের সবচেয়ে বড় ঝুঁকি। আপনি যদি নিরাপদ থাকতে চান তবে আপনি গড়পড়তা হয়েই থাকবেন, কিন্তু আপনি যদি অসাধারণ হতে চান তবে আপনাকে কমফর্ট জোন থেকে বের হতেই হবে। জাহাজ বন্দরে থাকলে নিরাপদ থাকে, কিন্তু জাহাজ কি বন্দরে থাকার জন্য বানানো হয়েছে? না, জাহাজ বানানো হয়েছে উত্তাল সমুদ্র পাড়ি দেওয়ার জন্য। আপনিও ঘরে বসে থাকার জন্য জন্মাননি, আপনি জন্মেছেন তুফান মোকাবিলা করার জন্য। ভয় পাবেন না, ভয়ের ঠিক অপর পাশেই সাফল্য দাঁড়িয়ে আছে। এখন হয়তো আপনি ভাবছেন, কাল থেকে আমি কি করব? খুব সহজ। কাল থেকে নিজের রুটিন বদলে ফেলুন। রাতে ঘুমানোর আগে ফোনটা দূরে রাখুন। ওই নীল আলো আপনার মস্তিষ্কের মেলাটোনিন নষ্ট করে দিচ্ছে, যা আপনাকে ডিপ্রেশনের দিকে ঠেলে দিচ্ছে। তার বদলে 10 মিনিট চোখ বন্ধ করে ভাবুন, আজ সারা দিনে আমি কি ভুল করেছি এবং কাল আমি কি নতুন শিখব। নিজেকে প্রশ্ন করুন, উত্তরটা নিজের ভেতর থেকেই আসবে। সকালে উঠে প্রথমেই সোশ্যাল মিডিয়া চেক করবেন না, কারণ সকালে আপনার ব্রেন থাকে আলফা স্টেটে, অর্থাৎ খুব শান্ত এবং ক্রিয়েটিভ। ওই সময় যদি আপনি অন্যের নেগেটিভ খবর বা জাঁকজমকপূর্ণ জীবন দেখেন তবে আপনার সারাটা দিন হীনমন্যতায় কাটবে। নিজের সার্কেল ছোট করুন। যাদের সাথে মিশলে আপনার মনে হয় আপনি ছোট বা আপনার সময় নষ্ট হচ্ছে, তাদের থেকে দূরে সরে আসুন। এতে তারা আপনাকে অহংকারী বলবে, বলতে দিন। তাদের সংজ্ঞায় অহংকারী হওয়াটা আপনার জন্য কমপ্লিমেন্ট, কারণ আপনি এখন নিজের ফোকাস ধরে রাখছেন। মনে রাখবেন, সিংহের সাথে হাঁটলে আপনি শিকার করা শিখবেন, আর গাধার সাথে হাঁটলে আপনি বোঝা টানা শিখবেন। সঙ্গদোষে লোহাও ভাসে, আবার সঙ্গদোষে সোনাও তার জৌলুস হারায়। একটা কথা মনে রাখবেন, আল্লাহ কাউকেই অপ্রয়োজনীয়ভাবে সৃষ্টি করেননি। আপনার আঙুলের ছাপ বা ফিঙ্গারপ্রিন্ট যেমন পৃথিবীর 800 কোটি মানুষের কারো সাথে মেলে না, তেমনি আপনার জীবনের উদ্দেশ্য বা পারপাসও কারো সাথে মিলবে না। আপনি অন্য কারো কার্বন কপি হতে যাবেন না। আপনি অরিজিনাল, আর অরিজিনালের দাম সবসময় কপির চেয়ে বেশি।
নিজেকে ভালোবাসতে শিখুন। আপনি যদি নিজেকে ভালো না বাসেন তবে পৃথিবী কেন আপনাকে ভালোবাসবে? আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলুন, আমি আমাকে ভালোবাসি। আমি আমার সব ভুল, সব ব্যর্থতা সত্ত্বেও নিজেকে মেনে নিচ্ছি। এটা কোনো পাগলামি নয়, এটা সেলফ হিলিং। জীবনটা একটা সিনেমার মতো, আর আপনি হলেন সেই সিনেমার ডিরেক্টর, রাইটার এবং হিরো। এখন যে সিনটা চলছে সেটা হয়তো ট্র্যাজেডি বা কষ্টের, কিন্তু সিনেমার শেষটা কেমন হবে সেটা কিন্তু আপনার হাতে। আপনি চাইলে ক্লাইম্যাক্সে এমন একটা টুইস্ট আনতে পারেন যা দর্শককে, অর্থাৎ সমাজকে সিট থেকে উঠে তালি দিতে বাধ্য করবে। স্ক্রিপ্টটা এখনও লেখা শেষ হয়নি, কলমটা আপনার হাতে। অন্যের কথায় নিজের স্ক্রিপ্ট লিখবেন না, তারা তো সাইড ক্যারেক্টার বা ভিলেন। ভিলেনের কাজই হলো হিরোকে কষ্ট দেওয়া, কিন্তু হিরো কি ভিলেনের কথায় হার মানে নাকি ফাইট ব্যাক করে? আপনি ফাইট ব্যাক করবেন, তবে হাত দিয়ে নয়, নিজের সাফল্য দিয়ে। আপনার নীরবতা হবে আপনার সবচেয়ে বড় চিৎকার। আজ থেকে প্রতিজ্ঞা করুন, আর কোনো অজুহাত নয়, আর কোনো কাল করব নয়। যা করার আজই শুরু করুন। আপনার পকেটে টাকা না থাকতে পারে, কিন্তু আপনার বুকের ভেতর যে আগুনটা জ্বলছে সেটা দিয়ে আপনি পুরো পৃথিবীকে আলোকিত করতে পারেন। ওই আগুনটাকে নিভতে দেবেন না, ওটাই আপনার শক্তি। সবশেষে একটা কথা বলি যা হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। জাপানিরা ভাঙা মাটির পাত্র জোড়া লাগানোর সময় আঠা হিসাবে গলানো সোনা ব্যবহার করে। তারা মনে করে ভাঙা জিনিসটা জোড়া লাগানোর পর সেটা আগের চেয়েও বেশি সুন্দর এবং মূল্যবান হয়ে যায়। একে বলা হয় কিনৎসুকোরয়। আপনার জীবনটা এখন ওই ভাঙা পাত্রের মতো। আপনার হৃদয় ভেঙেছে, স্বপ্ন ভেঙেছে, বিশ্বাস ভেঙেছে, কিন্তু এই ভাঙা টুকরোগুলোকে ফেলে দেবেন না। এগুলোকে আপনার অভিজ্ঞতা, আপনার শিক্ষা এবং আপনার ধৈর্যের সোনা দিয়ে জোড়া লাগান। দেখবেন জোড়া লাগার পর আপনি আর আগের মতো সাধারণ মানুষটি নেই। আপনি এখন এক অনন্য শিল্পকর্ম। আপনার ওই কাটা দাগগুলোই আপনার যুদ্ধের মেডেল। ওগুলো লুকাবেন না, ওগুলো গর্বের সাথে বহন করুন। ভয় পাবেন না, আপনি একা নন। আপনার মতো হাজার হাজার মানুষ এই একই যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা সবাই সৈনিক, আর কোনো সৈনিক যুদ্ধক্ষেত্র ছেড়ে পালায় না। আপনি জিতবেন ইনশাআল্লাহ। শুধু একটু সময় দিন। রাত যত গভীর হয়, ভোর তত কাছে আসে। আপনার জীবনের রাত এখন অনেক গভীর, তার মানে ভোরের আলো ফুটতে আর খুব বেশি দেরি নেই। সূর্যটা ওঠার অপেক্ষায় থাকুন, আর ততক্ষণ পর্যন্ত নিজের ওপর বিশ্বাস হারাবেন না। আপনি কি কখনো খেয়াল করেছেন যখন আপনি আপনার কোনো খুশির খবর, কোনো বড় অর্জনের কথা আপনার খুব কাছের কোনো বন্ধু বা আত্মীয়কে বলেন, তখন তাদের মুখের হাসিটা কেমন যেন একটু অন্যরকম দেখায়? মনে হয় হাসিটা ঠিক মন থেকে আসছে না, বরং জোর করে ঠোঁটের কোণায় ঝুলিয়ে রাখা হয়েছে। আসলে ব্যাপারটা হলো, আমরা মানুষরা সামাজিকভাবে এমন এক প্রাণী যারা অন্যের ভালো থাকার চেয়ে অন্যের খারাপ থাকায় অবচেতন মনে বেশি শান্তি পায়। শুনতে খুব কটু লাগছে, তাই না? কিন্তু এটাই দুনিয়ার নিষ্ঠুর বাস্তবতা। দেখুন, আপনি যখন আপনার গোপন কথা, আপনার দুর্বলতা কিংবা আপনার আগামী দিনের বড় কোনো প্ল্যান কারো সাথে শেয়ার করেন, তখন আপনি আসলে কি করেন জানেন? আপনি নিজের হাতে নিজের গলায় ফাঁসির দড়িটা তুলে দেন এবং অপর প্রান্তের মানুষটার হাতে সেই দড়ির রিমোট কন্ট্রোলটা দিয়ে দেন। এখন সেই মানুষটা কখন সেই দড়িটা টানবে সেটা সম্পূর্ণ তার মর্জির ওপর নির্ভর করে। আমি মোহাম্মদ নেহাল, এবং আমি মানুষের সাইকোলজি, গোপনীয়তার শক্তি এবং হিউম্যান বিহেভিয়ার নিয়ে সারাক্ষণ চিন্তা করি। আপনি যদি এমন কেউ হন যিনি জীবনে বারবার মানুষকে বিশ্বাস করে ঠকেছেন, নিজের গোপন কথা বলে দিয়ে বিপদে পড়েছেন এবং এখন নিজেকে মানসিকভাবে শক্তিশালী বা সিগমা হিসেবে গড়ে তুলতে চান, তবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবেন না, এবং ভিডিওটি যদি আপনার উপকারে আসে তবে একটি লাইক দিন। এখন হয়তো আপনি ভাবছেন, নেহাল ভাই, তাহলে কি আমরা কাউকেই বিশ্বাস করব না? মানুষ তো সামাজিক জীব, কথা না বলে কি থাকা যায়? দেখুন, বিশ্বাস করা আর অন্ধের মতো নিজের সব কার্ড টেবিলের ওপর মেলে ধরা, এই দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত আছে। বেশিরভাগ মানুষ যেটা বোঝে না তা হলো তথ্যই হলো এই যুগের সবচেয়ে বড় অস্ত্র। একটা সময় ছিল যখন মানুষ তলোয়ার দিয়ে যুদ্ধ করত, আর এখন মানুষ যুদ্ধ করে ইনফরমেশন বা তথ্য দিয়ে। আপনি যখন কাউকে আপনার মনের গভীরতম গোপন কথাটি বলে দেন, তখন আপনি আসলে তাকে আপনার ইমোশনাল আর্মার বা মানসিক বর্মের ছিদ্রটা দেখিয়ে দিচ্ছেন। সে যদি আজ আপনার বন্ধু হয়, কাল যে সে আপনার শত্রু হবে না, এর কোনো গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স কিন্তু ভয়ঙ্কর একটা তথ্য দেয় আমাদের। রিলেশনশিপ সাইকোলজি নিয়ে করা বেশ কিছু গবেষণায় দেখা গেছে, আমাদের জীবনের সবচেয়ে বড় ক্ষতিগুলো করে তারা যারা আমাদের সবচেয়ে কাছের মানুষ ছিল। প্রায় 70% ক্ষেত্রে দেখা গেছে আমাদের গোপন তথ্য ফাঁস করার পেছনে আমাদের তথাকথিত বেস্ট ফ্রেন্ড বা ক্লোজ রিলেটিভরাই দায়ী থাকে। বাইরের শত্রু আপনাকে আক্রমণ করার আগে 10 বার ভাববে, কিন্তু ঘরের শত্রু জানে ঠিক কোথায় আঘাত করলে আপনার রক্তক্ষরণ বন্ধ হবে না।
মজার ব্যাপারটা ঠিক এখানেই। আমরা ভাবি দুঃখ শেয়ার করলে কমে আর আনন্দ শেয়ার করলে বাড়ে। এই কথাটা ছোটবেলার গল্পের বইতে শুনতে খুব ভালো লাগতো, কিন্তু বাস্তব জীবনে, বিশেষ করে এখনকার এই হাইপার কম্পিটিটিভ যুগে, আপনি যখন আপনার দুঃখের কথা কাউকে বলেন, তখন 90% মানুষ মনে মনে খুশি হয় যে আপনি তাদের চেয়ে খারাপ অবস্থায় আছেন, আর বাকি 10% মানুষ আসলে কেয়ারই করে না। উল্টো আপনার সেই দুর্বলতার কথাগুলো তারা মনে গেঁথে রাখে। পরবর্তীতে কোনো আড্ডায় চায়ের কাপে চুমুক দিতে দিতে আপনার সেই কান্না ভেজা গল্পটাই তাদের কাছে মুখরোচক হাসির খোরাক হয়ে ওঠে। আপনি হয়তো ভাবছেন, না না, আমার বন্ধুটি এমন না। দেখুন, মানুষ বদলায় না, সময় বদলায়। পরিস্থিতির চাপে পড়ে ফেরেস্তার মতো মানুষও শয়তানের রূপ নিতে পারে। তাই নিজের সেফটি ভালভ নিজের হাতে রাখাই বুদ্ধিমানের কাজ। আসলে আমাদের মস্তিষ্কের একটা অদ্ভুত গঠন আছে। আমরা যখন নিজের সম্পর্কে কথা বলি, তখন আমাদের ব্রেনে ডোপামিন রিলিজ হয়, মানে নিজের কথা বলতে আমাদের ভালো লাগে, একটা সাময়িক শান্তি বা তৃপ্তি পাওয়া যায়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একটি স্টাডিতে দেখা গেছে, মানুষ তাদের কথাবার্তার প্রায় 30 থেকে 40% সময় ব্যয় করে শুধুমাত্র নিজের সম্পর্কে কথা বলে। কারণটা খুব সিম্পল, ভ্যালিডেশন বা স্বীকৃতি। আমরা চাই লোকে জানুক আমরা কি করছি, আমরা কতটা কষ্ট করছি, বা আমরা কতটা সফল হচ্ছি। কিন্তু এই চাওয়াটাই আমাদের পতনের মূল কারণ হয়ে দাঁড়ায়। আপনি যখন আপনার গোপন প্ল্যান বা নেক্সট মুভ কাউকে বলে দেন, তখন আপনার ব্রেন একটা ফলস সেন্স অফ অ্যাচিভমেন্ট বা মিথ্যা অর্জনের অনুভূতি পায়। মানে কাজটা করার আগেই কাজটা করার আনন্দ আপনি পেয়ে যান। ফলে সেই কাজটা করার জন্য যে জিদ, যে আগুন বা ড্রাইভ আপনার ভেতরে ছিল, সেটা নিভে যায়। আর অন্যদিকে যার কাছে আপনি প্ল্যানটা বললেন, সে যদি মনে মনে আপনাকে হিংসে করে, তবে সে তার নেগেটিভ ভাইব বা কুদৃষ্টি, যাকে আমরা ইভিল আই বা নজর বলি, সেটা দিয়ে আপনার পথের কাঁটা হয়ে দাঁড়াবে। বিশ্বাস করুন বা নাই করুন, এনার্জি বা শক্তি কিন্তু ট্রাভেল করে। কারো প্রবল হিংসা আপনার সাজানো বাগান তছনছ করে দেওয়ার জন্য যথেষ্ট। এখন আসুন একটু গভীরে যাই। গোপনীয়তা কেন এত জরুরি? চিন্তা করুন তো, কোকাকোলার ফর্মুলা যদি আজ ওপেন সোর্স হয়ে যেত, তাহলে কি কোকাকোলা কোম্পানি হিসেবে আজকের এই অবস্থানে থাকত? পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল অর্গানাইজেশনগুলো, গোয়েন্দা সংস্থাগুলো, এমনকি মাফিয়া গ্রুপগুলো সবাই চলে একটা মাত্র মূলনীতির ওপর ভিত্তি করে, সাইলেন্স বা নীরবতা। তারা জানে জ্ঞানই শক্তি, কিন্তু গোপন জ্ঞান হলো অসীম শক্তি। আপনি যখন চুপ থাকেন, তখন আপনি রহস্যময়, আর মানুষ যা বোঝে না বা যার সম্পর্কে জানে না, তাকে মানুষ ভয় পায় এবং সম্মান করে। আপনি যখন বকবক করে নিজের সব কথা বলে দেন, তখন আপনি হয়ে যান একটা খোলা খাতা। আপনাকে পড়া খুব সহজ, আর যাকে পড়া সহজ তাকে ম্যানিপুলেট করা বা নিয়ন্ত্রণ করাও খুব সহজ। কেউ যদি জানে আপনার দুর্বলতা কি, আপনার ভয় কি, বা আপনি কিসে সবচেয়ে বেশি কষ্ট পান, তবে সে আপনাকে পুতুলের মতো নাচাতে পারবে। একটা ছোট উদাহরণ দিই। ধরুন আপনি অফিসে বা ব্যবসায় খুব ভালো কিছু করার প্ল্যান করছেন। আপনি উত্তেজনার বশে আপনার সহকর্মীকে বললেন, দোস্ত, আমি না বসকে ইমপ্রেস করার জন্য এই প্রজেক্টটা এভাবে সাজিয়েছি। আপনি ভাবলেন সে আপনাকে বাহবা দেবে, কিন্তু পরদিন মিটিংয়ে দেখলেন সেই সহকর্মী আপনার আইডিয়াটাই নিজের বলে চালিয়ে দিল, অথবা বসকে গিয়ে আপনার নামে এমন কিছু কান পড়া দিল যে আপনার পুরো প্রজেক্টটাই বাতিল হয়ে গেল। তখন আপনার মনে হবে, কেন বলতে গেলাম? কিন্তু তখন আর আফসোস করে লাভ নেই। বন্দুকের গুলি আর মুখের কথা একবার বেরিয়ে গেলে আর ফেরত নেওয়া যায় না। জীবনে সুখী হওয়ার একটা বড় সূত্র হলো লো প্রোফাইল মেনটেন করা। বাঘ যখন শিকার করে, তখন সে গর্জন করে না, সে একদম নিচু হয়ে ঘাসের সাথে মিশে নিঃশব্দে এগোয়। তার উপস্থিতি তখনই টের পাওয়া যায় যখন সে শিকারের ঘাড় মোটকে দেয়। আর আমরা কিছু করার আগেই ফেসবুকে স্ট্যাটাস দিই, বন্ধুদের ফোন করে বলি, মামা দেখিস এবার কি করি। এই যে আমরা আমাদের এনার্জিটা কথার মাধ্যমে লিক করে দিচ্ছি, এটাই আমাদের ব্যর্থতার সবচেয়ে বড় কারণ। আপনি লক্ষ্য করবেন, যারা সত্যিই ধনী, যারা সত্যিই পাওয়ারফুল, তারা খুব কম কথা বলে। তারা শোনে বেশি, বলে কম। কারণ তারা জানে যখন আপনি কথা বলছেন, তখন আপনি কেবল সেটাই বলছেন যা আপনি ইতিমধ্যে জানেন, কিন্তু যখন আপনি শুনছেন, তখন আপনি নতুন কিছু শিখতে পারছেন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার অতীত। দেখুন, আমাদের সবার জীবনেই এমন কিছু অধ্যায় থাকে যেগুলো আমরা মুছে ফেলতে চাই। কিছু ভুল সিদ্ধান্ত, কিছু লজ্জাজনক ঘটনা বা কিছু খারাপ সময়।
আপনি যখন আবেগের বশে নতুন কোনো সম্পর্কের শুরুতে বা নতুন কোনো বন্ধুর কাছে আপনার সেই অন্ধকার অতীতের কথা গড়গড় করে বলে দেন, আপনি ভাবছেন আপনি সততা দেখাচ্ছেন, আপনি ভাবছেন আমি তো ক্লিয়ার বুক, আমার কিছু লুকানোর নেই। কিন্তু আপনি আসলে যেটা করছেন তা হলো আপনি তার হাতে আপনার চরিত্রের একটা ময়নাতদন্ত রিপোর্ট তুলে দিচ্ছেন। ভবিষ্যতে যদি কখনো আপনাদের মধ্যে মনোমালিন্য হয়, তখন সে আপনার সেই অতীতকে অস্ত্র হিসাবে ব্যবহার করবে। সে আপনাকে খোঁটা দেবে, বলবে তুই তো এমনই ছিলি, তোর তো স্বভাবই এমন। তখন আপনার মনে হবে পৃথিবীটা কত ছোট আর কত নিষ্ঠুর। আসলে সমস্যাটা আমাদের শেখানো মূল্যবোধের মধ্যেই। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয় সব সময় সত্য কথা বলবে, মনের কথা চেপে রাখবে না। এটা নৈতিকভাবে ঠিক আছে, কিন্তু কৌশলী বা স্ট্র্যাটেজিক জীবনযাপনের জন্য এটা সবসময় সঠিক নয়। চাণক্য পণ্ডিত বলেছিলেন, যে ব্যক্তি তার গোপনীয়তা রক্ষা করতে পারে না তার বিনাশ নিশ্চিত। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও যদি দেখেন, ইসলামে নিজের পাপ বা দোষ গোপন রাখতে বলা হয়েছে এবং অন্যের দোষও গোপন রাখতে বলা হয়েছে। অপ্রয়োজনীয় কথা বলাকে নিরুৎসাহিত করা হয়েছে, কারণ জিহবা বা জবান হলো এমন এক অঙ্গ যা মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যাবে। তাই স্পিরিচুয়াল এবং সাইকোলজিক্যাল উভয় দিক থেকেই নীরবতা হলো সোনার চেয়েও দামি। এখন আপনি হয়তো প্রশ্ন করবেন, তাহলে কি আমি রোবট হয়ে যাব? আমার কি ইমোশন থাকবে না? অবশ্যই থাকবে, কিন্তু আপনার ইমোশন, আপনার কান্না, আপনার দুর্বলতা, এগুলো দেখার অধিকার শুধু আপনার এবং আপনার স্রষ্টার। মানুষ কেবল আপনার হাসি এবং আপনার সাফল্য দেখবে, আপনার চোখের জল দেখার যোগ্যতা সবার নেই। যে মানুষটা আপনার চোখের জলের মূল্য বোঝে না, তার সামনে কাঁদা আর অরণ্যের রোদন করা একই কথা, বরং এটা আপনাকে আরও দুর্বল হিসেবে উপস্থাপন করে। সমাজ দুর্বলকে করুণা করে, কিন্তু সম্মান করে না। আর আপনি নিশ্চয়ই করুণার পাত্র হতে চান না। আপনি চান সম্মান, আপনি চান প্রভাব। আর সেই প্রভাব তৈরির প্রথম ধাপই হল নিজের মুখে একটা অদৃশ্য তালা ঝোলানো। আমরা এই ভিডিওতে এমন কিছু স্পেসিফিক বা নির্দিষ্ট গোপন জিনিসের কথা বলবো, যেগুলো ভুলেও, আমি রিপিট করছি, ভুলেও কাউকে বলা উচিত না। যদি আপনি এই কথাগুলো গোপন রাখতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার জীবনযাত্রার মান, আপনার মানসিক শান্তি এবং আপনার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি সব কিছু 360 ডিগ্রি ঘুরে যাবে। আপনি অনুভব করবেন আপনার ভেতরে এক অন্যরকম শক্তি কাজ করছে। মনে হবে আপনি কোনো এক অদৃশ্য বর্ম পড়ে আছেন, যা ভেদ করে কারো কটু কথা বা ষড়যন্ত্র আপনাকে স্পর্শ করতে পারছে না। ঠিক আছে, চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। এখন আমরা সেই স্পেসিফিক বা নির্দিষ্ট বিষয়গুলো নিয়ে কথা বলবো, যেগুলো আপনি যদি ভুলবশত প্রকাশ করে ফেলেন, তবে আপনার ধ্বংস অনিবার্য। খাতা কলম নিয়ে বসতে পারেন, কারণ এই কথাগুলো কোনো মোটিভেশনাল স্পিকার আপনাকে বলবে না। তারা শুধু আপনাকে পজিটিভ থাকার পরামর্শ দেবে, কিন্তু আমি আপনাকে স্মার্ট এবং সুরক্ষিত থাকার পরামর্শ দিচ্ছি। প্রথম যে জিনিসটি আপনি ভুলেও কাউকে বলবেন না, তা হলো আপনার নেক্সট মুভ বা পরবর্তী পরিকল্পনা। দেখুন, আমাদের সবার জীবনেই কিছু না কিছু স্বপ্ন থাকে। কেউ হয়তো বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, কেউ নতুন একটা স্টার্টআপ বা ব্যবসা দাঁড় করানোর প্ল্যান করছেন, আবার কেউ হয়তো গোপনে বিসিএস বা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন। এখন সমস্যাটা হয় তখন, যখন আপনি এই প্রস্তুতির পর্যায়েই ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানিয়ে দেন। আপনি হয়তো ভাবছেন, সবাইকে জানালে তারা আমাকে উৎসাহ দেবে, দোয়া করবে। কিন্তু বিশ্বাস করুন, বাস্তব চিত্রটা সম্পূর্ণ উল্টো। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় সোশ্যাল রিয়ালিটি গ্যাপ বা সামাজিক বাস্তবতার গ্যাপ। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির মনোবিজ্ঞানী পিটার গোলউইৎজার একটি বিখ্যাত গবেষণা করেছিলেন। সেখানে তিনি প্রমাণ করেছেন যে আপনি যখন আপনার কোনো লক্ষ্যের কথা অন্যদের বলে দেন, তখন আপনার মস্তিষ্ক মনে করে যে কাজটা ইতোমধ্যেই হয়ে গেছে। মানে আপনি যখন বলেন, আমি একটা জিম শুরু করতে যাচ্ছি বা আমি অমুক গাড়িটা কিনতে যাচ্ছি, তখন আপনার ব্রেন এক ধরনের প্রিমেচিওর বা অকাল তৃপ্তি পায়। ফলে সেই কাজটা বাস্তবে করার জন্য যে মোটিভেশন বা তাগিদ দরকার ছিল, সেটা কমে যায়। আপনি লক্ষ্য করবেন, যারা বেশি বুলি আওড়ায় তারা কাজ কম করে, আর যারা চুপচাপ কাজ করে তারা হুট করে একদিন সফল হয়ে সবাইকে চমকে দেয়। তাছাড়া আমাদের সমাজে একটা অদৃশ্য কিন্তু খুব শক্তিশালী জিনিস কাজ করে, যাকে আমরা নজর বা ইভেলাই বলি। আপনি এটাকে কুসংস্কার ভাবতে পারেন, কিন্তু এনার্জি বা ভাইব্রেশনের দিক থেকে এটা একদম সত্য। আপনি যখন আপনার কোনো ভালো খবর হওয়ার আগেই সেটা সবাইকে বলে বেড়ান, তখন অজান্তেই আপনি কিছু মানুষের নেগেটিভ এনার্জি বা হিংসাকে আমন্ত্রণ জানান। ধরুন, আপনি কাউকে বললেন যে আপনি একটা জমি কিনছেন। দেখবেন হুট করে সেই জমিতে কোনো আইনি ঝামেলা তৈরি হয়েছে, বা কেউ একজন এসে বাগড়া দিচ্ছে। কেন হলো এমন? কারণ আপনি প্রসেসটা কমপ্লিট হওয়ার আগেই সেটাকে এক্সপোজ করে দিয়েছিলেন।
মনে রাখবেন, গর্ভাবস্থায় যেমন সন্তানকে বাইরের আঘাত থেকে রক্ষা করতে হয়, ঠিক তেমনি আপনার স্বপ্ন বা পরিকল্পনাকেও গোপনীয়তার চাদরে ঢেকে রাখতে হয়, যতক্ষণ না সেটা বাস্তবে রূপ নিচ্ছে। একটা কথায় আছে, ওয়ার্ক হার্ড ইন সাইলেন্স, লেট ইউর সাকসেস বি ইউর নয়েজ। আপনার সাফল্যই যেন শব্দ করে, আপনার মুখ নয়। দ্বিতীয় যে বিষয়টি আপনি নিজের ভেতরেই কবর দিয়ে রাখবেন তা হলো আপনার আয় বা ইনকাম। দেখুন, টাকা এমন একটা জিনিস যা মানুষের চরিত্র নিমিষেই বদলে দিতে পারে। এখন হয়তো আপনি ভাবছেন, নেহাল ভাই, আমার বন্ধুরা তো জানে আমি কত বেতন পাই, এতে সমস্যা কি? সমস্যা আছে। সমস্যাটা হলো রিলেটিভ ডিপ্রাইভেশন বা আপেক্ষিক বঞ্চনা। মানুষ যখন দেখে তার কাছের কেউ তার চেয়ে বেশি উপার্জন করছে, তখন তার নিজের অবস্থা নিয়ে হীনমন্যতা তৈরি হয়, আর এই হীনমন্যতা থেকেই জন্ম নেয় হিংসা। এখন একটা সিনারিও কল্পনা করুন। ধরুন আপনি আপনার বন্ধু মহলে বা আত্মীয়দের বললেন যে আপনি মাসে 1,00,000 টাকা আয় করেন। তখন কি হবে? দুটো জিনিস ঘটবে। এক, তারা আপনার কাছে ঋণ চাইবে, ভাই কিছু টাকা ধার দে, খুব বিপদে আছি। আপনি যদি দেন তবে সেই টাকা আর ফেরত পাবেন না, সাথে সম্পর্কটাও যাবে। আর যদি না দেন তবে আপনি হবেন তাদের চোখে কিপটা বা অহংকারী। তারা বলবে এত টাকা ইনকাম করে কিন্তু মনটা ছোট। মানে টাকা থাকলেও আপনি ভিলেন। আবার উল্টোটা ভাবুন, আপনি যদি বলেন আপনার ইনকাম খুব কম, আপনি খুব কষ্টে আছেন, তখন কি হবে? তখন মানুষ আপনাকে সম্মান করবে না, আপনাকে অবহেলার চোখে দেখবে, আপনাকে গুরুত্বহীন মনে করবে। কোনো পারিবারিক সিদ্ধান্তে আপনার মতামত নেওয়া হবে না, কারণ সমাজ তাকেই গুরুত্ব দেয় যার পকেটে ওজন আছে। তাহলে সমাধান কি? সমাধান হলো অস্পষ্টতা। কেউ যদি জিজ্ঞেস করে কত কামাও, তখন একটা ডিপ্লোম্যাটিক উত্তর দিন। বলুন, আলহামদুলিল্লাহ, ডাল ভাত চলে যায় আর কি, অথবা আল্লাহর রহমতে চলে যাচ্ছে। নির্দিষ্ট কোনো অঙ্ক বা সংখ্যা বলবেন না। আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার সম্পত্তির পরিমাণ, আপনার হাতে কত লিকুইড ক্যাশ আছে, এগুলো একান্তই আপনার ব্যক্তিগত। একজন রাজা যেমন তার রাজকোষের চাবি কাউকে দেয় না, তেমনি আপনিও আপনার এই আর্থিক চাবিটা কারো হাতে দেবেন না। বিশ্বাস করুন, অর্থ নিয়ে মানুষের কৌতূহল অসীম। পরিসংখ্যান বলে পারিবারিক কলহের প্রায় 90% মূল কারণ হল অর্থ সম্পত্তি নিয়ে বিরোধ। ভাইয়ে ভাইয়ে, বন্ধুতে বন্ধুতে যত ফাটল ধরে, তার পেছনে খুঁজলে দেখবেন টাকার একটা লেনদেন বা টাকার অহংকার লুকিয়ে আছে। তাই নিজেকে নিরাপদ রাখতে হলে আর্থিক ধোঁয়াশা তৈরি করুন। মানুষকে বুঝতে দেবেন না আপনার আসল অবস্থা কি। যখন মানুষ আপনার আসল অবস্থা জানবে না, তখন তারা আপনাকে সমীহ করে চলবে। তারা ভাববে এর কাছে হয়তো অনেক আছে, আবার ভাববে নাও থাকতে পারে। এই যে কনফিউশন বা বিভ্রান্তি, এটাই আপনার রক্ষা কবচ। তৃতীয় যে ভয়ানক গোপন কথাটি আপনি ভুলেও শেয়ার করবেন না, তা হলো আপনার পারিবারিক অশান্তি বা ঘরের কথা। প্রবাদ আছে, ঘরের কথা পরে জানলে ইজ্জত থাকে না। এটা শতভাগ সত্য। দেখুন, স্বামী স্ত্রীর ঝগড়া, বাবা মায়ের সাথে মতবিরোধ বা ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব, এগুলো প্রতিটি পরিবারেই থাকে। এটা খুব স্বাভাবিক। কিন্তু আপনি যখন আবেগের বশে বা একটু সহানুভূতির আশায় এই কথাগুলো বাইরের কাউকে, এমনকি খুব কাছের বন্ধুকেও বলেন, তখন আপনি আসলে আপনার পরিবারের সম্মানের নিলাম ডাকছেন। বেশিরভাগ মানুষ যেটা বোঝে না তা হলো বাইরের মানুষ আপনার পারিবারিক সমস্যার সমাধান করতে পারবে না। তারা বড়জোর একটু সান্ত্বনা দেবে, আহারে খুব খারাপ হলো, কিন্তু পর মুহূর্তেই তারা অন্য জায়গায় গিয়ে বলবে ওদের ফ্যামিলি তো শেষ, সারাদিন ঝগড়া করে। এতে আপনার পরিবারের সোশ্যাল স্ট্যাটাস বা সামাজিক মর্যাদা ধুলোয় মিশে যায়। তাছাড়া ভবিষ্যতে যদি আপনার সেই বন্ধুর সাথে আপনার সম্পর্ক খারাপ হয়, তখন সে এই পারিবারিক দুর্বলতাগুলোকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে। সে মানুষকে বলে বেড়াবে আপনার পরিবার কতটা ভাঙা বা কতটা সমস্যা জর্জরিত। আরেকটা মজার ব্যাপার হলো, আপনি যখন আপনার পার্টনারের, স্ত্রী বা স্বামী, বদনাম অন্যের কাছে করেন, তখন আপনি আসলে নিজেকেই ছোট করছেন। কারণ পার্টনার আপনারই পছন্দ বা আপনারই জীবনের অংশ। তার সম্মান মানে আপনার সম্মান। ঘরের ঝগড়া ঘরেই মেটানো উচিত। বেডরুমের কথা ড্রয়িং রুমে আনাও বোকামি, আর সেটাকে ঘরের বাইরে নিয়ে যাওয়া তো রীতিমতো আত্মহত্যার শামিল। মনোবিজ্ঞানীরা বলেন, যারা নিজেদের পারিবারিক গোপনীয়তা রক্ষা করতে পারে না, তাদের পরিবারে শান্তি কখনোই স্থায়ী হয় না। কারণ বাইরের মানুষের অযাচিত হস্তক্ষেপ বা ননসেন্স পরামর্শ আগুনে ঘি ঢালার মতো কাজ করে। তারা সমস্যা মেটানোর চেয়ে মজা নিতে বেশি পছন্দ করে। চতুর্থ বিষয়টি হলো আপনার দান বা চ্যারিটি। আমরা অনেকেই দান করি, মানুষকে সাহায্য করি, এটা খুব মহৎ কাজ। কিন্তু যখনই আপনি এই দানের কথা মানুষকে বলে বেড়ান, তখন সেই দানের মহত্ব তো নষ্ট হয়ই, উল্টো আপনি মানুষের হাসির পাত্র হন।
ধর্মীয়ভাবেও বলা আছে, ডান হাত যা দান করে বাম হাত যেন তা না জানে। আর সাইকোলজিক্যালি দেখলে আপনি যখন দানের কথা প্রচার করেন তখন মানুষ মনে করে আপনি দান করছেন না, বরং শো অফ বা লোক দেখানো কাজ করছেন। এতে আপনার প্রতি মানুষের শ্রদ্ধা কমে যায়। তারা ভাবে, ওহ, ও তো শুধু নামের জন্য এসব করছে। গোপনে দান করার একটা অদ্ভুত শক্তি আছে। এটা আপনার আত্মবিশ্বাস বা সেলফ এস্টিম বাড়িয়ে দেয়। আপনি জানেন আপনি ভালো কাজ করেছেন, আর কেউ না জানুক, ওপরওয়ালা জানেন। এই অনুভূতিটা আপনাকে মানসিকভাবে খুব শক্তিশালী করে। কিন্তু যখন আপনি সেটা বলে দেন তখন আপনি সেই আধ্যাত্মিক শক্তিটা হারিয়ে ফেলেন এবং সেটাকে সস্তা প্রচারণায় নামিয়ে আনেন। মনে রাখবেন, সত্যিকারের দাতা সে যার দানের কথা গ্রহীতা ছাড়া আর কেউ জানে না। এই গোপনীয়তা আপনার ক্যারেক্টার বা চরিত্রকে অনেক উঁচুতে নিয়ে যায়। পঞ্চম এবং খুবই ক্রিটিক্যাল একটি বিষয় হল আপনার ভবিষ্যৎ ভয়ের কথা বা ফোবিয়া। কখনো কাউকে বলবেন না যে আপনি ঠিক কিসে ভয় পান। ধরুন আপনি কাউকে বললেন, আমি না অন্ধকার খুব ভয় পাই, বা আমার না পাবলিক স্পিকিংয়ে খুব নার্ভাস লাগে। আপনি হয়তো সরল মনে বললেন, কিন্তু আপনার শত্রুরা বা যারা আপনাকে হিংসা করে তারা এই তথ্যটা নোট করে রাখবে। যখনই তাদের সুযোগ আসবে আপনাকে নিচে নামানোর বা আপনাকে অপ্রস্তুত করার, তারা ঠিক সেই ভয়টাকেই আপনার বিরুদ্ধে ব্যবহার করবে। যুদ্ধক্ষেত্রে একটা নিয়ম আছে, কখনো শত্রুকে বুঝতে দিও না তোমার বর্মের কোথায় ছিদ্র আছে। জীবনটাও একটা যুদ্ধক্ষেত্র। এখানে সবাই বন্ধু সেজে থাকে না। কেউ কেউ সুযোগ সন্ধানী। তারা অপেক্ষা করে কখন আপনি আপনার দুর্বল জায়গাটা দেখাবেন। তাই নিজের ভয়কে জয় করুন, কিন্তু সেই ভয়ের কথা বিজ্ঞাপন দিয়ে প্রচার করবেন না, বরং ভয়ের মুখোমুখি হয়ে সেটাকে শক্তিতে রূপান্তর করুন। মানুষকে দেখান আপনি কতটা সাহসী, এটা দেখাবেন না যে আপনি ভেতরে ভেতরে কতটা কাঁপছেন। ফেক ইট আনটিল ইউ মেক ইট, এই সূত্রটা সাহসের ক্ষেত্রে খুব কাজে দেয়। ষষ্ঠ যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো তা হলো আপনার নেক আমল বা ভালো কাজ। দেখুন, এই ডিজিটাল যুগে একটা অদ্ভুত রোগ আমাদের সবার মধ্যে ঢুকে গেছে। সেটা হলো ভার্চু সিগন্যালিং, বা ভালো কাজ করি কম কিন্তু সেটা দেখাই বেশি। আপনি হয়তো তাহাজ্জুদ পড়েন, বা গোপনে কোনো এতিমখানায় সাহায্য করেন, অথবা রাস্তাঘাটে কোনো অসহায় প্রাণীকে খাবার দেন। এগুলো আপনার সোল বা আত্মার খোরাক। কিন্তু যখনই আপনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বা বন্ধুদের আড্ডায় বলে ফেলেন, ভাই জানিস আমি না গতকাল সারা রাত জেগে ইবাদত করেছি, তখন সেই কাজের আধ্যাত্মিক ওজনটা বা স্পিরিচুয়াল ওয়েটটা শূন্যের কোঠায় নেমে আসে। মজার ব্যাপারটা ঠিক এখানেই। সাইকোলজিতে একটা টার্ম আছে যার নাম মরাল লাইসেন্সিং। গবেষকরা দেখেছেন, যখন মানুষ নিজের ভালো কাজের কথা অন্যের কাছে প্রকাশ করে এবং প্রশংসা পায়, তখন তাদের অবচেতন মন মনে করে যে আমি তো অনেক ভালো কাজ করে ফেলেছি, এখন একটু খারাপ কাজ করলেও সমস্যা নেই। অর্থাৎ ভালো কাজের প্রচার আপনাকে আসলে দীর্ঘমেয়াদে খারাপ কাজের দিকে ঠেলে দেয়। এটা একটা মনস্তাত্ত্বিক ফাঁদ। আপনি ভাবছেন আপনি মানুষকে ইন্সপায়ার করছেন, কিন্তু আসলে আপনি আপনার ইগো বা অহংবোধকে ফিড করছেন। আর অহংকার হলো পতনের মূল। যেই ভালো কাজ আপনার মধ্যে বিনয় আনার কথা ছিল, সেই একই কাজ প্রচার করার ফলে আপনার মধ্যে অহংকার নিয়ে আসছে। তাই সাধক বা স্পিরিচুয়াল গুরুরা সবসময় বলেন, আপনার বাম হাত যেন না জানে ডান হাত কি দান করেছে। আপনার চোখের পানি, আপনার মোনাজাত, আপনার গোপন দান, এগুলো আপনার এবং আপনার রবের মধ্যকার একান্ত গোপন ডিল। এই ডিলে তৃতীয় পক্ষকে জড়ালে চুক্তি বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই নিজেকে যদি সত্যি স্পিরিচুয়ালি স্ট্রং বা মানসিকভাবে শক্তিশালী করতে চান, তবে নিজের ভালো কাজগুলোকে মাটির নিচে পুঁতে ফেলার মতো করে গোপন রাখুন। বিশ্বাস করুন, গোপন ইবাদতের যে স্বাদ, যে প্রশান্তি, তা আপনি হাজারটা লাইক বা কমেন্টের মধ্যে পাবেন না। সপ্তম বিষয়টি হল অন্যের গোপন কথা বা সিক্রেট। এটা খুব খুব গুরুত্বপূর্ণ। আপনি হয়তো ভাবছেন, নেহাল ভাই, নিজের গোপন কথা না বলাটা বুঝলাম, কিন্তু অন্যের গোপন কথা রক্ষা করাটা আমার নিজের জন্য কেন জরুরি? দেখুন, সমাজে আপনার অবস্থান বা ভ্যালু নির্ভর করে মানুষ আপনাকে কতটা বিশ্বাস করে তার উপর। ধরুন আপনার কোনো বন্ধু আপনাকে বিশ্বাস করে তার একটা খুব সেন্সিটিভ বা সংবেদনশীল কথা বলল, হয়তো তার কোনো ভুলের কথা বা পারিবারিক সমস্যার কথা। এখন আপনি যদি সেই কথাটা অন্য আরেক বন্ধুর কাছে গিয়ে বলেন, দোস্ত জানিস ও না এই কাজটা করেছে, তাহলে আপনি সাময়িক সময়ের জন্য হয়তো একটু অ্যাটেনশন বা গুরুত্ব পাবেন। সবাই আপনার কথা হা করে শুনবে। আপনি নিজেকে ইনসাইডার বা খবরাখবর রাখা ব্যক্তি হিসাবে মনে করবেন। কিন্তু আসল গেমটা অন্য জায়গায়। যাদের কাছে আপনি এই কথাটা ফাঁস করলেন, তারা মুখে হয়তো আপনার সাথে তাল মেলাবে, হাসাহাসি করবে, কিন্তু তাদের মনের গভীরে আপনার সম্পর্কে একটা পার্মানেন্ট ধারণা তৈরি হয়ে যাবে। তারা ভাববে, ও
ও আজ ওর কথা আমার কাছে বলছে, কাল আমার কথা অন্য কারো কাছে বলবে না, তার গ্যারান্টি কি? ব্যাস, আপনার ট্রাস্টওয়ার্দিনেস বা বিশ্বাসযোগ্যতা ওখানেই শেষ। আর বিশ্বাসযোগ্যতা একবার হারিয়ে ফেললে তা পুনরুদ্ধার করা কাঁচের গ্লাস জোড়া লাগানোর চেয়েও কঠিন। একজন হাই ভ্যালু ম্যান বা উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তি কখনোই গসিপ বা পরচর্চা করে না। তারা অন্যের গোপন কথার সিন্দুক বা ভল্ট হিসেবে কাজ করে। মানুষ জানবে যে আপনার কাছে কোনো কথা বললে সেটা নিরাপদ। এই যে মানুষের মনে আপনার প্রতি আস্থা, এটা একটা বিশাল পাওয়ার বা ক্ষমতা। যখন মানুষ জানবে আপনি কারোর গোপন কথা ফাঁস করেন না, তখন তারা আপনাকে সম্মান করবে, ভয় পাবে এবং বিপদে আপনার উপর ভরসা করবে। আর যারা চুগলখোর বা কথা লাগায়, তাদেরকে মানুষ ব্যবহার করে টিস্যু পেপারের মতো, প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলে দেয়। তাই স্মার্ট হন। কেউ যদি আপনাকে বিশ্বাস করে কিছু বলে, সেটাকে নিজের কবরে নিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করুন। এই একটা গুণ আপনাকে হাজারো মানুষের ভিড়ে আলাদা করে দেবে। মনে রাখবেন, তথ্য হাতে থাকাটা শক্তি, কিন্তু সেটা ব্যবহার না করে চুপ থাকাটা হলো পরম শক্তি বা সুপার পাওয়ার। অষ্টম যে বিষয়টি আপনি গোপন রাখবেন তা হলো আপনার ক্ষোভ বা ঘৃণা, রিসেন্টমেন্ট। জীবনে এমন অনেক মানুষ আসবে যাদের আপনি পছন্দ করেন না বা যারা আপনার ক্ষতি করেছে। হয়তো আপনার বস আপনাকে প্রমোশন দেয়নি, অথবা কোনো আত্মীয় আপনাকে অপমান করেছে। এখন আপনার স্বাভাবিক প্রবৃত্তি হবে তাদের প্রতি রাগ দেখানো, সবার কাছে তাদের বদনাম করা বা তাদের সামনেই মুখ কালো করে রাখা। কিন্তু এখানেই বুদ্ধিমান মানুষ আর সাধারণ মানুষের পার্থক্য। আপনি যদি আপনার শত্রুকে বুঝিয়ে দেন যে আপনি তাকে ঘৃণা করেন, তবে সে সতর্ক হয়ে যাবে। সে তার ডিফেন্স বা প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করবে এবং আপনাকে পাল্টা আঘাত করার জন্য প্রস্তুত হবে। ইতিহাসের দিকে তাকালে দেখবেন, বড় বড় রাজারা বা সমরবিদরা কখনোই তাদের শত্রুকে বুঝতে দিতেন না যে তারা তাদের টার্গেট করছেন। সান ত্জু তার আর্ট অফ ওয়ার বইতে বলেছেন, শত্রুর খুব কাছে থাকো, যাতে তুমি তার প্রতিটি নিঃশ্বাসের শব্দ শুনতে পাও। আপনি যখন আপনার অপছন্দের মানুষের সাথেও স্বাভাবিক আচরণ করবেন, হাসি মুখে কথা বলবেন, তখন তারা কনফিউজড বা বিভ্রান্ত থাকবে। তারা ভাববে আপনি বোধহয় সবকিছু ভুলে গেছেন বা মেনে নিয়েছেন। এই অসতর্ক মুহূর্তটাই আপনার জয়ের চাবিকাঠি। এটাকে হিপোক্রেসি বা ভণ্ডামি ভাববেন না, এটাকে ভাবুন স্ট্র্যাটেজি বা কৌশল হিসাবে। দেখুন, রাগ বা ক্ষোভ পুষে রাখা মানে নিজের ভেতরে বিষ পান করা এবং আশা করা যে শত্রু মারা যাবে। এটা বোকামি। কিন্তু সেই রাগের বহিঃপ্রকাশ ঘটিয়ে শত্রুকে সতর্ক করে দেওয়াটা আরও বড় বোকামি। আপনি যদি প্রতিশোধ নিতেই চান, তবে সেটা হতে হবে ঠান্ডা মাথায়, নীরবে এবং সাফল্যের মাধ্যমে। আপনার শত্রু যেন বুঝতেই পারে না ঝড় কোন দিক থেকে এলো। আর যদি আপনি মাফ করে দিতে চান, তবে সেটাও হতে হবে নীরবে। কিন্তু বাজারে বা চায়ের দোকানে বসে ও আমার সাথে এই করেছে সেই করেছে বলে বেড়ানোটা আপনার ব্যক্তিত্বকে দুর্বল করে দেয়। মানুষ তখন আপনাকে ভিকটিম বা অসহায় মনে করে, আর পৃথিবী অসহায়দের করুণা করে, কিন্তু স্যালিউট দেয় বিজয়ীদের। তাই নিজের ক্ষোভকে গিলে ফেলুন, হজল করুন এবং সেটাকে জ্বালানি হিসাবে ব্যবহার করে নিজেকে এমন উচ্চতায় নিয়ে যান যেখানে ওই শত্রুরা আপনার দিকে তাকাতেও ভয় পাবে। নবম বিষয়টি হল আপনার বুদ্ধিমত্তা বা মেধা, ইন্টেলিজেন্স। শুনতে অবাক লাগছে, তাই না? সবাই তো চায় নিজেকে বুদ্ধিমান প্রমাণ করতে। কিন্তু রবার্ট গ্রিনের 48 লজ অফ পাওয়ারের একটা বিখ্যাত সূত্র হল নেভার আউটশাইন দ্য মাস্টার এবং প্লে আ সাকার টু ক্যাচ আ সাকার। অর্থাৎ মাঝে মাঝে নিজেকে একটু বোকা বা কম বুদ্ধিমান হিসাবে উপস্থাপন করাটা অনেক বেশি লাভজনক। আপনি যখন সব জায়গায় নিজের জ্ঞান জাহির করতে যাবেন, তখন মানুষের ইগোতে আঘাত লাগবে। বিশেষ করে আপনার বস বা আপনার চেয়ে ক্ষমতাবান কেউ যদি দেখে আপনি তাদের চেয়ে বেশি বুঝছেন, তবে তারা আপনাকে থ্রেট বা হুমকি হিসাবে দেখবে এবং আপনাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে। বেশিরভাগ মানুষ যেটা বোঝে না তা হলো, আপনি যখন চুপ থাকেন এবং একটু কম বোঝার ভান করেন, তখন মানুষ তাদের গার্ড বা সতর্কতা নামিয়ে ফেলে। তারা আপনার সামনে এমন সব কথা বলে ফেলে বা এমন সব তথ্য দিয়ে দেয় যা তারা কোনো বুদ্ধিমান মানুষের সামনে বলতো না। তারা ভাবে, আরে ও তো কিছু বোঝে না, ওরে বলে লাভ কি? এই সুযোগটাই আপনার দরকার। আপনি সব শুনবেন, সব বুঝবেন, কিন্তু রিয়্যাক্ট করবেন না। আপনি আপনার আসল বুদ্ধিমত্তা বা পোটেনশিয়াল শুধুমাত্র তখনই দেখাবেন যখন সেটা দেখানোর প্রয়োজন হবে বা যখন সেটা দেখালে সরাসরি আপনার লাভ হবে। অকারণে জ্ঞান দিয়ে বেড়ানো বা সবজান্তা শমশের হওয়াটা আপনাকে মানুষের চোখের বিষ বানিয়ে দেয়। মানুষের একটা সাইকোলজি হলো, তারা তাদের চেয়ে কম বুদ্ধিমান মানুষের পাশে স্বাচ্ছন্দ্য বোধ করে, তারা নিরাপদ বোধ করে। আপনি যদি সেই নিরাপত্তাটা তাদের দিতে পারেন, তবে আপনি তাদের খুব সহজে ইনফ্লুয়েন্স বা প্রভাবিত করতে পারবেন। তাই মাঝে মাঝে নিজেকে একটু আন্ডারপ্লে করা বা লুকিয়ে রাখাটা স্মার্টনেস। বাঘ যেমন শিকারের আগে নিজেকে ঝোপের আড়ালে লুকিয়ে রাখে, নিজের শক্তি প্রদর্শন করে না, ঠিক তেমনি আপনিও আপনার মেধা এবং পরিকল্পনাকে গোপন রাখুন।
সময় মতো যখন আপনি আপনার মাস্টার স্ট্রোক খেলবেন তখন সবাই অবাক হয়ে তাকিয়ে থাকবে। তারা ভাববে আমরা তো একে বোকা ভেবেছিলাম, এ তো জিনিয়াস। এই যে সারপ্রাইজ এলিমেন্ট, এটা আপনার জয়ের আনন্দকে বহুগুণ বাড়িয়ে দেবে। দশম বিষয়টি হল আপনার লাভ লাইফ বা সম্পর্কের একান্ত মুহূর্তগুলো। সোশ্যাল মিডিয়ার এই যুগে এটা একটা মহামারীর মতো ছড়িয়ে পড়েছে। কাপলরা তাদের বেডরুমের ছবি, একান্ত মুহূর্তের ভিডিও বা চ্যাটিংয়ের স্ক্রিনশট শেয়ার করছে। তারা ভাবছে এটা কাপল গোলস, কিন্তু আসলে তারা তাদের সম্পর্কের পবিত্রতা নষ্ট করছে। আপনি যখন আপনার সম্পর্কের গভীরতা বা ইন্টিমেসি পাবলিকলি শেয়ার করেন, তখন আপনি সেই সম্পর্কের মধ্যে তৃতীয়, চতুর্থ এবং হাজারো মানুষকে ইনভাইট করছেন। মানুষের চোখ, মানুষের কমেন্ট, মানুষের জাজমেন্ট, এগুলো একটা সুস্থ সম্পর্কের মধ্যে বিষ বা পয়জন ঢেলে দেয়। পরিসংখ্যান বলছে যেসব কাপল সোশ্যাল মিডিয়ায় তাদের সম্পর্ক নিয়ে বেশি শো অফ করে, তাদের ব্রেকআপের হার বা ডিভোর্স রেট সাধারণের চেয়ে প্রায় 30% বেশি। কেন জানেন? কারণ তাদের সম্পর্কের ভিত্তিটা তখন আর ভালোবাসা থাকে না, সেটা হয়ে যায় লাইক আর কমেন্ট পাওয়ার আকাঙ্ক্ষা। যখনই সেই অ্যাটেনশন কমে যায়, তখনই সম্পর্কের মধ্যে ফাটল ধরে। তাছাড়া আপনি যখন আপনার সঙ্গীর প্রতি আপনার ভালোবাসা বা কেয়ারটা পাবলিকলি দেখান, তখন আপনি তাকে একটা পণ্য বা অবজেক্ট হিসাবে উপস্থাপন করছেন। সত্যিকারের ভালোবাসা নীরব, গভীর এবং একান্ত ব্যক্তিগত। তাই নিজের লাভ লাইফ বা দাম্পত্য জীবনকে 4 দেওয়ালের মধ্যেই রাখুন। আপনারা কোথায় ঘুরতে গেলেন, কি গিফট দিলেন বা আপনাদের মধ্যে কি রোম্যান্টিক কথা হলো, এগুলো একান্তই আপনাদের। এগুলো বাজারে বিক্রি করার পণ্য নয়। যে সম্পর্ক যত গোপন, সেই সম্পর্ক তত গভীর। বাইরের মানুষ যখন আপনার সম্পর্কের ভেতরে উঁকি দেওয়ার সুযোগ পায় না, তখন তারা আপনাদের ভাঙতেও পারে না। মনে রাখবেন, শয়তান এবং হিংসুকেরা সব সময় সুখী সম্পর্কের ওপর নজর দেয়। তাই নিজেদের সুখের বিজ্ঞাপন দেবেন না, বরং সেই সুখটাকে উপভোগ করুন। 11 নম্বর বিষয়টি হল আপনার শারীরিক অসুস্থতা বা হেলথ ইস্যু। দেখুন, শুনতে খুব নিষ্ঠুর মনে হতে পারে, কিন্তু দুনিয়াটা আসলে সবলেদের জায়গা। এখানে দুর্বলের কোনো স্থান নেই। আপনি যখন মানুষের কাছে গিয়ে আপনার অসুস্থতা, আপনার ক্রনিক পেন বা আপনার ডিপ্রেশনের কথা বারবার বলতে থাকেন, তখন মানুষ হয়তো মুখে আহারে বলে, কিন্তু মনে মনে তারা আপনাকে একজন লায়াবিলিটি বা বোঝা হিসাবে মার্ক করে ফেলে। কর্পোরেট ওয়ার্ল্ডে বা সোশ্যাল হায়ারার্কিতে যে ব্যক্তি শারীরিকভাবে বা মানসিকভাবে আনফিট, তাকে কেউ নেতৃত্বের আসনে দেখতে চায় না, তাকে কেউ গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে চায় না। আপনি হয়তো ভাবছেন, নেহাল ভাই, অসুস্থ হলে কি মানুষের সহানুভূতি চাইব না? দেখুন, সহানুভূতি আর করুণা, এই দুটোর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। আপনি যখন অসুস্থ, তখন অবশ্যই ডাক্তারের কাছে যাবেন, চিকিৎসার জন্য যা যা করার দরকার করবেন, কিন্তু সেটাকে আপনার পরিচয় বা আইডেন্টিটি বানিয়ে ফেলবেন না। কিছু মানুষ আছে যারা সারাক্ষণ শুধু নিজেদের রোগবালাই নিয়ে কথা বলে। আমার গ্যাস্ট্রিক, আমার মাইগ্রেন, আমার ঘুম হয় না। বিশ্বাস করুন, কেউ নেগেটিভ এনার্জি পছন্দ করে না। আপনি যখন সারাক্ষণ এই নেতিবাচক ভাইব ছড়াতে থাকেন, তখন মানুষ আপনাকে এড়িয়ে চলতে শুরু করে। তারা ভাবে ওর কাছে গেলেই তো শুধু রোগের গল্প শুনতে হবে। ফলে আপনার সোশ্যাল সার্কেল ছোট হয়ে আসে। তাছাড়া আপনার শত্রুরা যদি জানে আপনি শারীরিকভাবে দুর্বল বা আপনি কোনো নির্দিষ্ট ওষুধ খাচ্ছেন, যেমন অ্যান্টি ডিপ্রেশন পিল, তবে তারা এটাকে আপনার বিরুদ্ধে ব্যবহার করবে। তারা আপনাকে মানসিকভাবে ভেঙে ফেলার জন্য ঠিক সেই দুর্বল জায়গায় আঘাত করবে। তারা মানুষকে বলবে, ও তো পাগল, ও তো ওষুধের ওপর বেঁচে আছে। এতে আপনার সামাজিক গ্রহণযোগ্যতা বা সোশ্যাল ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যাবে। তাই নিজের স্বাস্থ্যগত সমস্যাগুলো শুধু ডাক্তার এবং খুব কাছের, যেমন মা বাবা বা স্পাউস, মানুষের মধ্যেই সীমাবদ্ধ রাখুন। বাইরে ফিটফাট থাকুন, ভেতরটা যেমনই হোক। মনে রাখবেন, জঙ্গলে আহত হরিণকে বাঘ সবার আগে টার্গেট করে। সমাজটাও একটা জঙ্গল। এখানে নিজেকে আহত হিসেবে উপস্থাপন করা মানেই বিপদকে দাওয়াত দেওয়া। 12 নম্বর বিষয়টি হল আপনার ঋণ বা আর্থিক দেনা, ফাইন্যান্সিয়াল ডেপস। টাকা বা ইনকামের কথা যেমন গোপন রাখতে হয়, ঠিক তেমনই আপনার ঋণের কথাও গোপন রাখা উচিত। আপনি যদি বিপদে পড়ে ঋণ করে থাকেন, তবে চেষ্টা করুন সেটা নীরবে শোধ করে দিতে। কিন্তু আপনি যদি মানুষের কাছে বলে বেড়ান যে আপনি খুব ঋণে জর্জরিত, তখন মানুষ আপনাকে সাহায্যের বদলে সন্দেহ করতে শুরু করবে। তারা ভাববে, এর কাছে টাকা চাওয়া যাবে না, উল্টো এই আমার কাছে টাকা চাইবে। মানুষের একটা অদ্ভুত সাইকোলজি হলো, তারা সফল বা সচ্ছল মানুষের সাথে মিশতে চায়, কিন্তু ব্যর্থ বা ঋণগ্রস্ত মানুষকে এড়িয়ে চলে। একে বলা হয় সোশ্যাল প্রুফ। যখন সবাই জানে আপনার মাথায় ঋণের বোঝা, তখন কেউ আপনার সাথে পার্টনারশিপে বিজনেস করতে চাইবে না, কেউ আপনাকে ভালো কোনো অফার দেবে না। এমনকি আপনার পুরনো বন্ধুরা, যারা আগে আপনাকে পার্টিতে ডাকত, তারাও অজুহাত দেখিয়ে আপনাকে এড়িয়ে যাবে। কারণ দারিদ্র্য বা অভাব, এগুলো ছোঁয়াচে রোগের মতো। মানুষ ভয় পায় যদি আপনার সংস্পর্শে এসে তাদেরও পকেট ফাঁকা হয়ে যায়। তাই স্মার্টনেস হলো বাইরে থেকে নিজেকে স্টেবল বা স্থিতিশীল দেখানো। আপনি ভেতরে ভেতরে যতই স্ট্রাগল করুন না কেন, বাইরে সেটা প্রকাশ করবেন না।
এতে আপনি অন্তত মানুষের সম্মানটা ধরে রাখতে পারবেন। আর সম্মান থাকলে ঘুরে দাঁড়ানো সহজ হয়, কিন্তু সম্মান একবার চলে গেলে ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব। ১৩ নম্বর এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল ফ্যাক্টর হল আপনার পোকার ফেস বা নির্বিকার থাকার ক্ষমতা। এটা কোনো গোপন তথ্য নয়, বরং এটা একটা স্কিল বা দক্ষতা যা আপনাকে গোপন রাখতে হবে। অর্থাৎ আপনি আসলে কি ভাবছেন সেটা যেন আপনার চেহারা দেখে বোঝা না যায়। বেশিরভাগ মানুষ তাদের ইমোশন বা আবেগ চেহারায় ফুটিয়ে তোলে। তারা রেগে গেলে চেহারায় রাগ ভেসে ওঠে, খুশি হলে দাঁত বের করে হাসে, ভয় পেলে ঘামতে থাকে। এটা আপনাকে খুব প্রেডিক্টেবল বা অনুমানযোগ্য করে তোলে। আর যাকে সহজে অনুমান করা যায় তাকে হারানো খুব সহজ। কল্পনা করুন আপনি কোনো ব্যবসায়িক ডিল করছেন বা কোনো কঠিন পরিস্থিতিতে আছেন। আপনার প্রতিপক্ষ যদি আপনার মুখের দিকে তাকিয়ে বুঝে ফেলে যে আপনি নার্ভাস বা আপনি খুব বেশি আগ্রহী, ডেসপারেট, তবে সে আপনাকে ঠকিয়ে দেবে। সে দাম বাড়িয়ে দেবে বা এমন শর্ত জুড়ে দেবে যা আপনার জন্য ক্ষতিকর। কিন্তু আপনি যদি পোকার ফেস ধরে রাখতে পারেন, অর্থাৎ আপনার চেহারায় যদি কোনো ভাবলেশ না থাকে, তবে প্রতিপক্ষ কনফিউজড হয়ে যাবে। সে বুঝতে পারবে না আপনার মনে কি চলছে। সে ভাববে, লোকটা কি রাজি নাকি রাজি না, ওর হাতে কি অন্য কোনো অপশান আছে। এই যে তার মনের মধ্যে সন্দেহ ঢুকিয়ে দিলেন, এটাই আপনার পাওয়ার। রবার্ট গ্রিন তার বইয়ে বলেছেন, অলওয়েজ সে লেস দ্যান নেসেসারি। আর আমি বলছি, অলওয়েজ শো লেস দ্যান নেসেসারি। আপনার হাসি, আপনার কান্না, আপনার বিরক্তি, এগুলো খুব দামি ইমোশন। এগুলো যাকে তাকে দেখাবেন না, এগুলোকে নিয়ন্ত্রণ করুন। যখন আপনি আপনার ইমোশন কন্ট্রোল করতে পারবেন, তখন আপনি পুরো সিচুয়েশন বা পরিস্থিতি কন্ট্রোল করতে পারবেন। আর যে সিচুয়েশন কন্ট্রোল করে, দিন শেষে সেই জিতে যায়। 14 নম্বর বিষয়টি হল আপনার দান বা ত্যাগের পেছনের কষ্টের কথা গোপন রাখা। আমরা আগে বলেছি দানের কথা গোপন রাখতে, কিন্তু এখানে আমি বলছি সেই দানের পেছনের স্ট্রাগল বা ত্যাগের কথা গোপন রাখার বিষয়টা। ধরুন আপনি কাউকে সাহায্য করার জন্য নিজের শখের বাইকটা বিক্রি করে দিলেন বা নিজের জমানোর শেষ সম্বলটুকু দিয়ে দিলেন। এখন আপনি যদি সেই ব্যক্তিকে বলেন বা অন্য কাউকে বলেন, জানিস তোর জন্য আমি কত বড় স্যাক্রিফাইস করেছি, আমি আমার বাইকটা বেচে দিয়েছি, তাহলে বিশ্বাস করুন সেই সাহায্যের আর কোনো মূল্য থাকে না। উল্টো যাকে সাহায্য করলেন সে নিজেকে অপরাধী মনে করবে এবং আপনার প্রতি কৃতজ্ঞ থাকার বদলে সে আপনার সামনে ছোট হয়ে থাকবে। এতে সম্পর্কের ভারসাম্য নষ্ট হয়। একজন সিগমা বা হাই ভ্যালু ব্যক্তি যখন ত্যাগ স্বীকার করে, তখন সে সেটা এমনভাবে করে যেন কিছুই হয়নি, যেন এটা তার জন্য খুব স্বাভাবিক একটা ব্যাপার ছিল। এতে মানুষ তাকে শুধু দাতা হিসেবেই দেখে না, একজন মহানুভব লিডার হিসেবে দেখে। আপনি যখন আপনার ত্যাগের কথা বলে বেড়ান, তখন সেটাকে মনে হয় ব্যবসায়িক বিনিয়োগ, যেন আপনি ত্যাগের বিনিময়ে প্রশংসা বা আনুগত্য কিনতে চাইছেন। আর মানুষ পণ্য হতে পছন্দ করে না, তাই ত্যাগ করুন নীরবে, কষ্ট পান নীরবে। এই নীরব কষ্টই আপনাকে ভেতর থেকে ইস্পাতের মতো শক্ত করে গড়ে তুলবে। এখন হয়তো আপনি ভাবছেন, নেহাল ভাই, এত কিছু গোপন রাখলে আমি তো একা হয়ে যাব, আমার কি কোনো বন্ধু থাকবে না? খুব ভালো প্রশ্ন। এখানেই আসে সার্কেল অফ ট্রাস্টের কনসেপ্ট। দেখুন, আপনার ফোনের কন্ট্যাক্ট লিস্টে 500 নম্বর থাকতে পারে, ফেসবুকে 5000 ফ্রেন্ড থাকতে পারে, কিন্তু আপনার আসল সার্কেল বা বৃত্তে মানুষ থাকবে মাত্র 2-3 জন। এরা হতে পারে আপনার মা, আপনার জীবনসঙ্গী বা ছোটবেলার সেই বন্ধু যে আপনার সবচেয়ে খারাপ সময়টা দেখেছে এবং ছেড়ে যায়নি। এই 2-3 জন মানুষের কাছে আপনি ওপেন হতে পারেন, কিন্তু শর্ত হলো এই মানুষগুলোকেও আপনাকে টেস্ট বা পরীক্ষা করে নিতে হবে। সময় এবং পরিস্থিতি বলে দেয় কে আসল আর কে নকল। বাকি 99% মানুষ হলো আপনার অ্যাকুয়েন্টেন্স বা পরিচিতি। তাদের সাথে আপনি হাসবেন, কফি খাবেন, ঘুরতে যাবেন, কিন্তু মনের সিন্দুকটা খুলবেন না। তাদের সাথে সম্পর্ক হবে লেনদেন এবং সৌজন্যতার ভিত্তিতে। আপনি তাদের সম্মান দেবেন, তারাও আপনাকে সম্মান দেবে, কিন্তু ইমোশনাল অ্যাটাচমেন্ট বা মানসিক নির্ভরতা থাকবে না। যখন আপনি এই বাউন্ডারি বা সীমানাটা বুঝতে শিখবেন, তখন দেখবেন জীবনটা কত সহজ হয়ে গেছে। তখন আর কেউ আপনাকে ঠকাতে পারবে না, কেউ আপনার গোপন কথা ফাঁস করতে পারবে না, কারণ আপনি তাদের সেই সুযোগটাই দেননি। এখন আমরা কথা বলবো ধৈর্য বা সবর নিয়ে, যা গোপনীয়তার সবচেয়ে বড় স্তম্ভ। গোপন রাখাটা কঠিন, কারণ আমাদের ইগো চায় প্রকাশ হতে, আমাদের মন চায় এখনই রেজাল্ট পেতে, কিন্তু প্রকৃতি আমাদের একটা ভিন্ন শিক্ষা দেয়। আপনি কি কখনো চাইনিজ বাঁশগাছের গল্প শুনেছেন? এই গাছটি লাগানোর পর প্রথম 4 বছর মাটির ওপরে কিছুই দেখা যায় না,
আপনি পানি দিচ্ছেন, সার দিচ্ছেন, কিন্তু কোনো চারা গজাচ্ছে না। একজন সাধারণ মানুষ ভাববে গাছটা মরে গেছে, কিন্তু পঞ্চম বছরে গিয়ে মাত্র 6 সপ্তাহের মধ্যে গাছটা 80 ফুট লম্বা হয়ে যায়। তাহলে কি গাছটা মাত্র 6 সপ্তাহে 80 ফুট বড় হলো? না, গাছটা গত 4 বছর ধরে মাটির নিচে তার শেকড় বা রুট সিস্টেম তৈরি করছিল, যাতে সে 80 ফুটের বিশাল ওজন ধরে রাখতে পারে। আপনার জীবনটাও ঠিক তেমন। আপনি যখন চুপচাপ কাজ করছেন, নিজের স্কিল ডেভেলপ করছেন, নিজের প্ল্যানগুলো গোপন রেখে এগিয়ে যাচ্ছেন, তখন বাইরে থেকে মনে হতে পারে কিছুই হচ্ছে না। মানুষ আপনাকে নিয়ে হাসাহাসি করতে পারে, বলতে পারে ও তো বেকার, ওর দ্বারা কিছু হবে না। কিন্তু আপনি জানেন আপনি আপনার শেকড় শক্ত করছেন, আপনি আপনার ফাউন্ডেশন তৈরি করছেন। আর যেদিন আপনার সময় আসবে, যেদিন আপনি মাটির ওপর মাথা তুলে দাঁড়াবেন, সেদিন আপনার উচ্চতা দেখে ওই সমালোচকদের ঘাড় ব্যথা হয়ে যাবে। তারা শুধু অবাক হয়ে তাকিয়ে থাকবে আর ভাববে এটা কিভাবে সম্ভব হলো। এটাই হলো পাওয়ার অফ সাইলেন্স। শব্দ করে যে বাজ পাখি ওড়ে সে খুব বেশি দূর যেতে পারে না, কিন্তু যে ঈগল নিঃশব্দে মেঘের ওপরে ওড়ে সে পুরো আকাশটা দখল করে নেয়। আপনাকে সেই ঈগলের মতো হতে হবে। নিচ থেকে কুকুরের ঘেউ ঘেউ শুনে নিচে নেমে আসবেন না, ওটা ওদের কাজ, করতে দিন। আপনি আপনার উচ্চতায় থাকুন, আপনার নীরবতায় থাকুন। মনে রাখবেন, সিংহ কখনো কুকুরের ডাকে সাড়া দেয় না, সে তার গন্তব্যে অবিচল থাকে। শেষ করার আগে আর একটা ছোট্ট কিন্তু মারাত্মক গোপন কথা বলি, সেটা হলো আপনার পাসওয়ার্ড এবং ডিজিটাল সিকিউরিটি। এটা শুনে হয়তো খুব সাধারণ মনে হচ্ছে, কিন্তু এই যুগে আপনার ফোন বা ল্যাপটপের পাসওয়ার্ড আপনার আত্মার চেয়েও বেশি তথ্য ধারণ করে। ভুলেও, আমি আবারও বলছি, ভুলেও আপনার সোশ্যাল মিডিয়া, ইমেইল বা ব্যাংকিং পাসওয়ার্ড কারো সাথে শেয়ার করবেন না। আমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড চাইলে কি দেব না? না, দেবেন না। বিশ্বাস মানে পাসওয়ার্ড শেয়ার করা নয়। বিশ্বাস মানে হলো পাসওয়ার্ড না জেনেও সন্দেহ না করা। পরিসংখ্যান বলছে ডিজিটাল ব্ল্যাকমেলের শিকার হওয়া মানুষের মধ্যে 80%ই তাদের পাসওয়ার্ড তাদের কোনো এক সময়ের খুব কাছের মানুষকে দিয়েছিল। সম্পর্ক ভাঙলে সেই পাসওয়ার্ডই হয়ে ওঠে আপনার গলায় ধরা ধারালো ছুরি। তাই ডিজিটাল হাইজিন বা পরিচ্ছন্নতা বজায় রাখুন। আপনার ডিজিটাল চাবিটা শুধুমাত্র আপনার কাছেই রাখুন। 15 নম্বর এবং শেষ যে বোনাস টিপসটি আমি আপনাদের দেব, তা হল আপনার আসল রূপ বা চরিত্র, ইয়োর ট্রু সেলফ। শুনতে খুব দার্শনিক মনে হতে পারে, কিন্তু বাস্তবে এটা একটা কৌশল। জাপানিজ কালচারে একটা কথা আছে, মানুষের 3টে মুখ থাকে। প্রথম মুখটি সে দুনিয়াকে দেখায়, দ্বিতীয় মুখটি সে তার খুব কাছের বন্ধু এবং পরিবারকে দেখায়, আর তৃতীয় মুখটি সে কাউকেই দেখায় না, যেটা কেবল সে নিজে আয়নায় দেখে। এই তৃতীয় মুখটাই হল আপনার আসল সত্তা বা ট্রু সেলফ। আপনার জীবনের সবচেয়ে গভীর ভয়, আপনার সবচেয়ে নোংরা চিন্তা, আপনার ফ্যান্টাসি, আপনার অপরাধবোধ, এগুলো এই তৃতীয় চেহারার অংশ। আপনি যখন কারোর খুব কাছাকাছি যান, আবেগের বশে আপনি এই তৃতীয় মুখটা তাদের দেখিয়ে ফেলার চেষ্টা করেন। আপনি ভাবছেন ও আমাকে বুঝবে, কিন্তু বাস্তবতা হল বেশিরভাগ মানুষ এই নগ্ন সত্য বা র ট্রুথ নেওয়ার মতো মানসিক ক্ষমতা রাখে না। তারা আপনাকে জাজ বা বিচার করতে শুরু করবে। তারা ভাববে, ছি, ও এমন। তাই নিজেকে কিছুটা রহস্যময় বা মিস্টিরিয়াস রাখাটা খুব জরুরি। একটা বইয়ের সব পাতা যদি আপনি প্রথমেই খুলে দেন, তবে সেই বই পড়ার আগ্রহ বেশিক্ষণ থাকে না। কিন্তু যে বইয়ের কিছু পাতা চেনা আর কিছু পাতা অচেনা, সেই বই মানুষ বারবার পড়তে চায়। নিজেকে সেই রহস্য উপন্যাসের মতো করে তুলুন। মানুষকে ভাবতে দিন, আসলে লোকটা কি চায়, ওর নেক্সট মুভ কি। এই যে কৌতূহল, এটা আপনাকে মানুষের মনের মধ্যে বাঁচিয়ে রাখবে। আপনি যখন পুরোপুরি প্রেডিক্টেবল বা অনুমানযোগ্য হয়ে যান, তখন মানুষ আপনাকে টেকেন ফর গ্র্যান্টেড বা খুব সস্তা মনে করে। তারা ভাবে, ও তো আছেই, ও আর কোথায় যাবে। কিন্তু যখন তারা জানে না আপনার মনে কি চলছে, তখন তারা আপনাকে সমীহ করে, আপনাকে হারানোর ভয় পায়। সম্পর্কে বা বন্ধুত্বে এই ভয়টুকু থাকা খুব জরুরি। এখন আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমি জানি এতক্ষণ ধরে আমি যা যা বললাম, আপনার ইনকাম, আপনার ফ্যামিলি প্রবলেম, আপনার নেক্সট মুভ, আপনার চ্যারিটি, আপনার অতীত, এগুলো গোপন রাখা খুব কঠিন। কারণ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে শেয়ার বাটনটাই হলো আমাদের জীবনের রিমোট কন্ট্রোল। আমরা বাথরুমে গেলেও চেক ইন দিই, রেস্টুরেন্টে খেতে বসলে ছবি আপলোড করি। আমাদের ব্রেন এখন লাইক আর কমেন্টের নেশায় বুঁদ হয়ে আছে। এটাকে বলা হয় ডোপামিন অ্যাডিকশন। আমরা ভাবি, মানুষ যদি না জানলো আমি সুখে আছি, তাহলে কি আমি সত্যিই সুখে আছি?
কিন্তু একবার চোখ বন্ধ করে ভাবুন তো পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর মানুষগুলোর কথা, বিল গেটস, ইলন মাস্ক বা আমাদের দেশের বড় বড় শিল্পপতিরা। তারা কি প্রতিদিন ফেসবুকে স্ট্যাটাস দেয় আজ মনটা খারাপ? তারা কি লাইভে এসে কান্নাকাটি করে বলে আমার বউ বা আমার পার্টনার আমার সাথে খারাপ ব্যবহার করেছে? না, তারা তাদের পার্সোনাল ব্র্যান্ড বা ব্যক্তিগত ইমেজ নিয়ে খুব সচেতন। তারা জানে পাবলিক বা জনতা হলো হাঙরের মতো, রক্ত দেখলেই তারা ঝাঁপিয়ে পড়ে। আপনার দুর্বলতা হলো সেই রক্ত, তাই সাগরে সাঁতার কাটুন, কিন্তু রক্ত ঝরিয়ে হাঙরকে দাওয়াত দেবেন না। আপনাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, খুব ছোট একটা চ্যালেঞ্জ। আগামী 6 মাস, মাত্র 6টা মাস আপনি গোস্ট মোড বা অদৃশ্য মোডে চলে যান। মানে সোশ্যাল মিডিয়া থেকে হারিয়ে যান না, কিন্তু নিজের পার্সোনাল লাইফ শেয়ার করা বন্ধ করে দিন। আপনার স্টোরিতে জিমে যাওয়ার ছবি নেই, আপনার ওয়ালে কোনো ইমোশনাল স্ট্যাটাস নেই, বন্ধুদের আড্ডায় নিজের প্ল্যান নিয়ে কোনো বড় বড় কথা নেই। শুধু চুপচাপ কাজ করুন, নিজের শরীরের যত্ন নিন, নতুন কোনো স্কিল বা দক্ষতা শিখুন, ব্যাংক ব্যালেন্স বাড়ানোর চেষ্টা করুন, আর পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটান। কিন্তু এসবের কোনো কিছুই পোস্ট করবেন না। বিশ্বাস করুন, প্রথম খুব কষ্ট হবে। মনে হবে সবাই তো এনজয় করছে, আমি কেন চুপ করে আছি, মানুষ তো আমাকে ভুলে যাবে। কিন্তু 1 মাস 2 মাস যাওয়ার পর আপনি এক অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করবেন। আপনি দেখবেন আপনার ব্রেন বা মস্তিষ্ক অনেক শান্ত হয়ে গেছে। আপনার ফোকাস বা মনোযোগ লেজারের মতো শার্প বা তীক্ষ্ণ হয়ে গেছে। অন্যের অ্যাপ্রুভাল বা অনুমোদনের জন্য আপনার আর কোনো ক্ষুধা নেই। আপনি নিজের সঙ্গেই নিজে এনজয় করছেন। আর সবচেয়ে বড় কথা, আপনার আশেপাশের মানুষ আপনাকে নিয়ে কৌতূহলী হয়ে উঠছে। তারা আপনাকে মেসেজ দিচ্ছে, ভাই তুই কোথায়, তোকে তো দেখাই যায় না। এই যে আপনি তাদের অ্যাটেনশন বা মনোযোগ কেড়ে নিলেন কোনো কথা না বলেই, এটাই হলো সাইলেন্সের পাওয়ার। আসলে জীবনটা একটা দাবা খেলা, আর দাবা খেলায় যে রাজা, সে খুব কম নড়াচড়া করে। সে তার সৈন্যদের দিয়ে কাজ করায়, কিন্তু নিজের অবস্থান গোপন রাখে। বিপক্ষ দল জানে না রাজা কখন কোন চাল দেবে, আর এই অনিশ্চয়তাই রাজাকে রক্ষা করে। আপনি আপনার জীবনের রাজা। আপনার মন্ত্রী, আপনার হাতিঘোড়া, এগুলো হলো আপনার স্কিল, আপনার টাকা, আপনার নেটওয়ার্ক। এদের কাজ করতে দিন, এদের সামনে আনুন, কিন্তু আপনি থাকবেন পর্দার আড়ালে, নিয়ন্ত্রকের ভূমিকায়। ভিডিওটি শেষ করার আগে আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, মুখের কথা হলো থুতুর মতো, একবার ফেললে আর তোলা যায় না। আপনি হয়তো রাগের মাথায় বা আবেগের বশে কাউকে আপনার সব গোপন কথা বলে দিলেন। 5 মিনিট পর আপনার রাগ কমে গেল, কিন্তু এই 5 মিনিটে আপনি যে ক্ষতিটা করলেন তা 5 বছরেও পূরণ করা সম্ভব নাও হতে পারে। চাণক্য বলেছিলেন, বিষ ছাড়া সাপকেও ফোঁস করতে হয়, যাতে মানুষ তাকে ভয় পায়। অর্থাৎ আপনি দুর্বল হলেও নিজেকে সবল দেখান, কিন্তু আপনি সবল হয়েও যদি নিজেকে দুর্বল বা বাঁচাল হিসেবে উপস্থাপন করেন, তবে সেটা বোকামি। তাই আজ থেকে, এখন থেকেই প্রতিজ্ঞা করুন, আপনার জিহ্বাকে আপনি আপনার মস্তিষ্কের দাস বানাবেন, মস্তিষ্ককে জিহ্বার দাস হতে দেবেন না। কথা বলার আগে 3 বার ভাবুন। 1. এটা কি সত্য? 2. এটা কি বলা প্রয়োজনীয়? 3. এটা বললে আমার কোনো উপকার হবে? যদি উত্তর না হয়, তবে চুপ থাকুন, শুধু মুচকি হাসুন। পৃথিবীতে মুচকি হাসির চেয়ে বড় কোনো রহস্য আর নেই, কারণ মানুষ বুঝতে পারে না আপনি কি তাদের দেখে হাসছেন, নাকি তাদের বোকামি দেখে হাসছেন, নাকি আপনার কোনো জয়ের কথা ভেবে হাসছেন। এই কনফিউশনটাই তাদের দুর্বল করে দেবে এবং আপনাকে তাদের চোখে একজন হাই ভ্যালু বা উচ্চ মর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করবে। দেখুন, আমি জানি আপনারা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন বা শুনছেন, আপনারা সাধারণ কেউ নন। সাধারণ মানুষ এতক্ষণ ধৈর্য ধরে এসব ডার্ক সাইকোলজি বা জীবনমুখী কথা শুনতে পারে না। তারা এতক্ষণে কোনো নাচের ভিডিও বা ফানি ক্লিপ দেখতে চলে যেত। আপনি এখনও এখানে আছেন, তার মানে আপনি আপনার জীবন নিয়ে সিরিয়াস। আপনি সত্যিই পরিবর্তন চান। আপনি সেই 1% মানুষের দলে যারা ভিড়ের অংশ হতে চায় না, বরং ভিড়কে নেতৃত্ব দিতে চায়। আমি মোহাম্মদ নেহাল, এবং আমি বিশ্বাস করি আপনার মধ্যে সেই সুপ্ত প্রতিভা বা পোটেনশিয়াল আছে যা আপনাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। শুধু দরকার একটু নিয়ন্ত্রণ, একটু কৌশল এবং অনেকটা নীরবতা। যদি আজকের এই আলোচনা আপনার ভাবনার জগতে সামান্যতম ঢেউ তুলে থাকে, যদি মনে হয় যে এই কথাগুলো আপনার জীবনের কোনো না কোনো অধ্যায়ের সাথে মিলে যাচ্ছে, তবে আমি আপনাকে আমাদের এই ছোট্ট কিন্তু শক্তিশালী কমিউনিটিতে স্বাগত জানাচ্ছি। আপনার একটা সাবস্ক্রাইব হয়তো আমার জন্য একটা সংখ্যা মাত্র, কিন্তু আপনার জন্য এটা হতে পারে নিজেকে নতুন করে চেনার, নতুন করে গড়ার এক দীর্ঘ যাত্রার শুরু।
আমি চাই আপনি জিতুন, কিন্তু শব্দ করে নয়, নীরবে। এমনভাবে জিতুন যেন আপনার সাফল্য দেখে মানুষ তালি দেওয়ার বদলে স্তব্ধ হয়ে যায়। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক বাটনে একটা আলতো চাপ দিন। এটা আমাকে বোঝাবে যে আপনি আমার কথাগুলো শুধু শোনেননি, অনুভব করেছেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন, নিজের গোপনীয়তা রক্ষা করুন এবং মনে রাখবেন, সবচেয়ে ভয়ঙ্কর ঝড় আসার আগেও প্রকৃতি কিন্তু একদম শান্ত থাকে। আল্লাহ হাফেজ এবং শুভকামনা আপনার আগামীর জন্য।